আচ্ছা, তো এইটা হচ্ছে WSL, ঠিক আছে। এখন সবার কি উইন্ডোজ 11 আছে নাকি 10 বাকিদের? আমার 10। আর আরেকজন কি তামিমের কোনটা? আমার 11। 11 10, আচ্ছা। যাদের 10 তাদের ইনস্টল করা লাগবে একটা এক্সট্রা, এই মাইক্রোসফট স্টোরেজের টার্মিনাল। তো এই যে যে প্রথম টার্মিনালটা উইন্ডোজ টার্মিনাল, এইটা ইনস্টল করা লাগবে আলাদা। এরপর হচ্ছে ওই উইন্ডোজের থেকে ফিচার অন করা লাগবে, কন্ট্রোল প্যানেলে যাওয়া লাগবে, সার্চ দিলে আসবে কন্ট্রোল কন্ট্রোল প্যানেল। এরপর এই প্রোগ্রামসে যাওয়া, এই যে আনইনস্টলের প্রোগ্রাম, এখানে যাওয়ার পরে এখানে আছে যে টার্ন অন উইন্ডোজ ফিচার অন আর অফ। এখানে যে আমার আছে উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স, এই যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। আরেকটা আছে হাইপার ভি, এই যে হাইপার ভি। তো এই দুইটা জিনিস লাগবে WSL এ লিনাক্স চালাইতে গেলে। এখন WSL এ শুধু টার্মিনালটা লাগবে আমার, আহ, কারণ যেগুলো করবো টুলসগুলো ইউজ করবো এগুলো এই টার্মিনাল ছাড়া হবে না। তো টার্মিনালটা যখন ইনস্টল করবো, এরপর করার পরে হচ্ছে পাওয়ার শেল ওপেন করব। পাওয়ার শেল ওপেন করার পরে হচ্ছে আমরা WSL এর আপডেট করব একটু, WSL আপডেট এই কমান্ড দিয়ে, WSL মাইনাস মাইনাস আপডেট দিয়ে এন্টার। তো এখানে দেখা যাবে আমার আপডেট হবে কিছুক্ষণ ধরে, আমার করা আছে অলরেডি, তাই দেখা যাচ্ছে হয় নাই। এরপর আমরা হচ্ছে এখানে লিনাক্স ইনস্টল দেবো, এই স্টোর থেকে এরপর দিতে পারি কালি লিনাক্স সার্চ দেব, কালি লিনাক্স। আচ্ছা, তো কালি লিনাক্স এখান থেকে ইনস্টল দিতে হবে, তারপরে হয়ে যাবে। এরপর যাই হচ্ছে আমার একটা কনফার্মেশন চাবে, এখানে এসএসএ আছে কিনা দেখি। আচ্ছা, এসএসএ নাই। তো কনফার্মেশনটা কিসের হবে, ওইখানে হচ্ছে একটা ইউজার নেম সেট করতে বলবে আমার, ইউজার নেমটা দেওয়া লাগবে আর একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, এরপরে পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আবার সমস্যা হইতে পারে অনেকের সেট আপের টাইম, তো ওইটা একটু ট্রাই করে দেখা লাগবে, বেশি টাইম লাগবে না। আর হচ্ছে ম্যাকের ক্ষেত্রে হচ্ছে যেটা করব, ম্যাকে একটা সেট আপ দিতে হবে, ব্রিউ। আর আকিব, হ্যাঁ বল। তোর ম্যাকের প্যাকেজ ম্যানেজার কি জানিস? দেখতে হবে। ওই মডেল কি? মডেল তো M1 আচ্ছা, ম্যাক এমন, শুধু এমন? এয়ার। হ্যাঁ, ম্যাকবুক ম্যাকবুক এয়ার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, M1 এয়ার। ম্যাক এয়ার এমন হ্যাঁ। দিলাম, এটার প্যাকেজ ম্যানেজার লিখি, প্যাকেজ ম্যানেজার। এটা যদি দেখি হোম ব্রিউ, আচ্ছা ব্রিউ তোরটা দেখ তো, ব্রিউ দিয়ে হয় কিনা। টার্মিনাল ওপেন কর ম্যাকে, ব্রিউ মাইনাস মাইনাস ভার্সন লিখলে হবে তাই না? ব্রিউ লিখে দেখ, শুধু ব্রিউ, টার্মিনাল ওপেন করে কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে এটা ইনস্টল করাইতে হবে। হোম পেজ করে হ্যাঁ, আমারও আর কি হোম পেজ আছে, বুঝি না। মানে হোম ব্রিউ সাপোর্ট করে ম্যাকে। আচ্ছা, শুধু হোম ব্রিউ। হ্যাঁ, আচ্ছা, তাহলে হোম ওইটার ব্রিউ। একটা কোড আছে, জাস্ট ওইটা টার্মিনালে পেস্ট করলে হবে, ডাউনলোড হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে যদি ইনস্টল না থাকে এই ব্রিউ, তাহলে ইনস্টল করে নেওয়া ভালো। আর কমান্ড কি হোম ব্রিউ? হ্যাঁ, হোম আচ্ছা ব্রিউ ইনস্টল দিলেই হবে। আচ্ছা, তা আমি কয়টা টুলের নাম বলতেছি, ওইটা একটু ইনস্টল দিয়ে দেখা লাগবে। এই যে এক্সিফ টুল, তারপর হচ্ছে স্টেগ হাইড, স্টেগ সিক, যে স্টেগ ফরমোস্ট, এই কয়টা দিয়ে দেখতে হয় কিনা। আচ্ছা, টুল হবে প্রথমটা এক্সিফ টুল। আর ম্যাকের ক্ষেত্রে তাহলে হোম ব্রিউ, আর লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে সুডো এপিটি, এপিটি দিয়ে। সুডো হচ্ছে অ্যাডমিন পারমিশনের জন্য দেওয়া লাগে, ওইটা না দিলে ইনস্টল হবে না। আর এপিটি হচ্ছে প্যাকেজ ম্যানেজার, কোনো কিছু যদি ইনস্টল করতে চাই আমরা, তাহলে ওইটা প্যাকেজ ম্যানেজার দিয়ে আমাদের ইনস্টল করা লাগে। তো ডেবিয়ানে হচ্ছে সবগুলো এপিটি ইনস্টল,
তারপরে প্যাকেজ ম্যানেজার এই টুলের নামটা দেবো, যেমন এক্সিফ টুল। তো এটা যদি দিয়ে এরপর রুটের পাসওয়ার্ড চাবে, যেটা মানে ইউজারের পাসওয়ার্ড চাবে, যেটা ওই লিনাক্স সেট আপের টাইম ওইখানে দেওয়া হয়েছে ওইটা। আমি আমারটা দিলে এরপর যে হচ্ছে ইনস্টল হবে। যদি ইয়েস নো এর অপশন থাকে তাহলে YN দিয়ে তারপর ইনস্টল করা লাগবে। তো কেউ কি সেট আপ দিচ্ছিস এখন? আমার এটা কোথাকার সেটআপ, মানে তুই যেটা দেখালি একটু আগে? এই যে এটা তুই আগে টার্মিনাল, উইন্ডোজ 11-এ বাই ডিফল্ট আছে এই টার্মিনালটা, তো লাগবে না। বাট উইন্ডোজ 10 যদি কারোর থাকে তাহলে আলাদাভাবে উইন্ডোজ টার্মিনাল এটা ইনস্টল করা লাগবে। না, অবশ্যই এটা এটা আছে। এটা না করলেও হবে, বাট ফ্লেক্সিবিলিটির জন্য এটা ইনস্টল করতে বলতেছি। এটা না করলেও চলবে। যদি কেউ ডিরেক্ট এইখান থেকে কালি ইনস্টল দেয় তাও হবে। বাট ওই সাবসিস্টেম লিনাক্স আর হাইপার-ভি ডাউন করা লাগবে। তো এরপর এটা ইনস্টল দেওয়ার পরে এখানে একটা ইউজারের নেম সেট করতে বলবে। ওটা হচ্ছে স্পেস ছাড়া একটা নাম হবে, লাইক আমারটা যেমন দিছি আমি অ্যানন, ঠিক আছে? তো এটা আমার ইউজার নেম। আর একটা পাসওয়ার্ড সেট করা লাগবে। এরপর দেখা যাবে ওইটা কনফার্ম মানে সব হয়ে যাবে। এরপর আমরা এখানে WSL বা কালি লিখে যদি সার্চ দিই আমাদের ওইটা ওপেন হবে, এরকম একটা টার্মিনাল। তো ওই টার্মিনালে এরপর সব কাজগুলো করা হবে। তো কেউ কি সেট আপ দিচ্ছিস? আচ্ছা, আমার তো টার্মিনাল সব আছে, তো এর পরে যেগুলা দিছি, যে এই যে এক্সিফ টুল, এইগুলা কি হ্যাঁ, দিব? এইগুলা ইনস্টল করা লাগবে। তাহলে এইগুলা সবগুলা? হ্যাঁ, এইগুলা ইনস্টল করা আগে, এগুলার কাজ দেখাবো একটু। তোদের যদি CTF হয় তখন দেখা যাবে এইগুলা আচ্ছা আচ্ছা, দিলে। কমান্ডটা আবার বের কর। এই যে সুডো, তারপরে sudo apt install, এপিটি। sudo apt install like exif tool, যেই টুল আমি সেটা দেবো ওইটা। এখন সবগুলোর জন্য sudo apt দিয়ে হবে না, ওইটা একটু ইয়া আছে, আমি কমান্ড লিখে দিই। কিসে জানি রাখছিলাম। উম, আচ্ছা, এই যে টুলস, এটার জন্য এইটা স্টেক আইডিও সেম। স্টেক সিকটা যদি apt ইনস্টল দিয়ে না হয় তাহলে গিটহাব থেকে করা লাগবে। এরপর হচ্ছে যে স্টেকের জন্য আগে রাবি ইনস্টল করতে হবে, sudo apt install রাবি। এরপর gem install jsteg। বিনকের জন্য apt তে কাজ হবে। ফরমোস্টেও সেম। ওকে, আপাতত এইগুলো ইনস্টল করলে হচ্ছে, এইগুলো দেখাবো। মিটে দিছি সব। কনফার্মেশন চাইলে দিতে হবে। আর যারা ম্যাকে আছে তাদের জন্য ব্রিউ অথবা হোম ব্রিউ দিয়ে। এখন হোম ব্রিউ ওইটাতে সবগুলো নাও হইতে পারে ম্যাকের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা গিটহাব থেকে ইয়া করব। যেমন আমি যদি সার্চ দিই, যেমন স্টেক গাইডটা না হওয়ার চান্সই বেশি। স্টেক গাইড গিটহাব লিখলাম, আবার স্টেক গাইডের গিটহাবেই টুল দেওয়া, এই যেগুলা গিটহাবে টুল দেওয়া না, ওইগুলাই আর কি কালির বা উবুন্তুর রেপোজিটরিতে অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে কমান্ড লাইনে ডিরেক্ট ইনস্টল করা যায়। এখন ম্যাকের ক্ষেত্রে ওইটা যদি না থাকে তখনই আমাদের এখান থেকে ইনস্টল করে নেওয়া লাগবে স্টেক গাইড। আর স্টেক গাইড না ইউজ করলে স্টেক সিক ইউজ করলে আরো বেটার, ওইটা আরো ইজিলি ইনস্টল হওয়ার কথা। ম্যাকের সেট আপ, ওকে, সিল্যাং ফরম্যাট বিল্ড। আচ্ছা, ডেবিয়ানের জন্য দেওয়া আছে।
উম, পারছিস ইনস্টল করতে তোরা? কি ইনস্টল করবো বন্ধু, কিছু তো শুনতে পারলাম না। ওই যে মিটে দিছি। এটা কোন কিতে করে? এটা ঠিক আছে। ম্যাকের জন্য এগুলা ওই যে হ্যাঁ ব্রিউটা ইনস্টল করে নিলে বেটার হয়, এখানে পাওয়া সহজ। আচ্ছা, ডিরেক্ট ম্যাকের প্যাকেজ এখানে নাই। ওগুলো ইনস্টল দিয়ে একটু জানা, তারপর দেখাবো। আচ্ছা, পারমিশন তো সুডো সুডো দিতে হবে, সুডো ডট স্ল্যাশ কনফিগার, এটা দিয়ে রুট পারমিশন দিলাম। উইন্ডোজে যেমন অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন লাগে কোনো একটা কিছু ইনস্টল করতে, তেমন এখানে সুডো। সেন এবার হ্যাঁ তোর একটা এসএস দিয়েছে দেখ। দেখতেছি, সুডো কনফিগার কমান্ড নট ফাউন্ড। আচ্ছা, কনফিগার তো আছে ওইখানে, নাকি উপর আরেকটা আছে? নিচেরটা। আচ্ছা, উপরেরটাই কি আছে? উপরেরটা ঢোক। সেন এটা দুই জায়গা দিবি কে? এটা কি করলি তুই? তাইলে তুই আরে তুই ডাবল, আবার আনসেভ করতে বলি না। তুই তাহলে তোর যে কোনটাই তাহলে মেইনটা, টাইম কোন টাইম? 11:36 বাজে এখন। তোরটা টাইম ফার্স্ট কেমনে রে? তাহলে এই যে প্রথমটা দে, প্রথম কালিটা। হ্যাঁ, এটা এই রিসেন্ট, দিচ্ছিলাম, এটা হয় না। রিসেন্ট। হয় নাই? আচ্ছা, বুঝছি কেন হয় নাই, ভিডিআই নাই। তুই তাহলে ধরে কালি আবার ডিলিট কর ওইখান থেকে, মানে এই যে ডাউনলোডস ফোল্ডারে যা শুধু, এনে থাক, ডাউনলোডসে যা। হ্যাঁ, ওইখান থেকে কালির মেইন ফোল্ডার ডিলিট কর। এটা না, ফোল্ডার টিপ টিপ চেপে ডিলিট। আচ্ছা, এবার করেছি। এক্সট্রাক্ট কর এটা আবার। হুম, আরে তোর তো এক্সট্রাকশনও স্লো। ভালোই স্লো আছে তোরটা, রাইট স্পিড কমই। আরে তোরে তো বলছি। হুম, ওকে, এবার ভার্চুয়াল বক্সে আবার অ্যাডে যা। আচ্ছা, এটা অ্যাড করা লাগছে না, ওটাই ওপেন কর। পাথ সব এখন দাঁড়া, ভার্চুয়াল বক্স। আচ্ছা, স্টার্টে হবে না, এখানে পাতে ঝামেলা আছে, আগের পাত আছে এখনো। ওই যে পাশে যে কাটা অপশন না, পাওয়ারিং ভিএম আপ, ওইটা কাট। না হইলে পুরা ধরে কাট, ভার্চুয়াল বক্সের ওটা ধরে কাট। ওরে আচ্ছা, কাটছে, এবার আবার ঢোক। হুম, ঢুকে ওখান থেকে রিমুভ অনলি দিবি, প্রথমটা। না, এটা এক্সটেনশন। ও আচ্ছা, তাহলে এটা রিমুভ অনলি দে। এবার
এবার এবার দুইটা হয়েছে কেন আবার? কাহিনী আছে বন্ধু, কাহিনী আছে মনে হচ্ছে। তোর কাহিনীটা কি আবার তোর ভিডিআই এক্সট্রাক্ট হচ্ছে না কেন? আচ্ছা না, এটাই সিলেক্ট করে দেই। এবার দিয়ে দিছিস, ওই একটু কালির ফোল্ডারে আরেকবার যা তো। তোর ভিডিওটা কই গেছে আসলে? আচ্ছা ওইটার মধ্যে ঢুকতো প্রথমটাই। আহ, আচ্ছা এবার ব্যাকে যায় প্রথম প্রথম ফোল্ডারটা ডিলিট করে দে। এটা আহ, এবার ভার্চুয়াল বক্সে ঢুকে আবারও অ্যাড কর এটা রিমুভ, রিমুভ অনলি দিয়ে। এটা রিমুভ করো। রিমুভ অনলি। এবার ওই প্রথম ভিবক্সেরটা অ্যাড করবি, এখানে পাত আছে এটা মার। এবার নোটিফিকেশনটা কাট, এবার স্টার্ট মার তো। এবার না হলে তোর ল্যাপটপ গে। লো অনেক। এবার হইছে। আচ্ছা তাহলে এটা সলভড এখন। ওই ইয়া কর নোটিফি আচ্ছা, তো ওইটা গেল। এবার আর কারোর কোনো সমস্যা আছে সেটাপে বা আদার কোনো কিছুতে? কি দেখায় এটা? ওটা অন হচ্ছে, সমস্যা নাই। বাই ডিফল্ট পাসওয়ার্ড কালি, ইউজার কালি। আচ্ছা তাহলে এবার আমি টুলের কাজগুলো দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো পিকো সিটিএফ থেকে দেখাচ্ছি কারণ এখানে টাইপ ওয়াইজ চ্যালেঞ্জগুলো সব আর কি ভাগ করা আছে, তাই আমি এখান থেকে দেখাচ্ছি। আর যদি ভাইরা দেয় পিকো থেকেই অনেক কিছু দেবে। পাসওয়ার্ড কি এলো? ওকে, তো এখানটাতে টাইপ ওয়াইজ সব কিছু ইয়া করা যায়। লাইক আমি যদি চাই ক্রিপ্টোগ্রাফি, শুধু ক্রিপ্টো, এগুলো দেখানোর দরকার নেই, আমি প্রবলেম দেখাই। তো প্রথমে হচ্ছে ফরেনসিক দিয়ে দেখাচ্ছি। ফরেনসিক এখানে স্টেগানোগ্রাফির একটা পার্ট আছে। তো স্টেগানোগ্রাফির জন্যই আর কি ওই স্টেগাইড স্টেকসিকগুলো বলতেছিলাম। তো ওইগুলা যাদের হয় নাই পরে দেখাচ্ছি। এখন এখানে সাপোজ এখানে আমার একটা এটাই ঢুকলাম, হিডেন ইন প্লেন সাইড। এখানে সিটিএফ এর যে প্রবলেমগুলো থাকে ওইখানে একটা ফ্ল্যাগ ফরম্যাট থাকে, এরপর ওইখানে একটা ডেসক্রিপশন থাকবে আর কোনো একটা অ্যাটাচমেন্ট থাকতে পারে। ফরেনসিক বা ক্রিপ্টো এগুলোতে সব অ্যাটাচমেন্ট থাকে। আর ফ্ল্যাগের জন্য একটা ফরম্যাট থাকে, লাইক পিকো সিটিএফ এর জন্য হচ্ছে পিকো সিটিএফ, এবার সেকেন্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে সাম টেক্সট। তো এরকম ফরম্যাটে ফ্ল্যাগগুলো আমাদের থাকবে। তো এখন আমি সাপোজ এটা আমি ডাউনলোড করি, এখানে একটা ছবি দিছে আমাকে। তো ছবিটা যদি ডাউনলোড করি, এই যে এখানে একটা ছবি আছে। এখন এখান থেকে আমাদের হিডেন ফ্ল্যাগটা বের করতে হবে। তো আমি ডাব্লিউএসএল কেন বলছি, ডাব্লিউএসএল উইন্ডোজের সাথে ইউজ করে অনেক মানে ফ্লেক্সিবল। আর লিনাক্স ওপেন করতে টাইম লাগে। তারপর দুই উইন্ডোজ আর লিনাক্সের সাথে ফাইল শেয়ারিং করতে একটু প্যারা হয়, তো সেই ক্ষেত্রে ডাব্লিউএসএলটা অনেক বেশি হেল্প করে, ফাস্ট করে আর কি অনেক। তো আমি আমার ডাব্লিউএসএলটা ওপেন করলাম। এবার হচ্ছে আমি ফার্স্টে দেখবো হচ্ছে এক্সিফ টুল দিয়ে। এক্সিফ টুলে যেটা করে মেটা ডেটা দেখে আমাদের। তো মেটা ডেটা জিনিসটা কি? মেটা ডেটা হচ্ছে আমাদের সাপোজ একটা ইমেজ আছে, যদি ফোনে একটা কোনো ইমেজ তুলি আমরা, তো দেখা যাবে কি এই যে ডিটেলস দেখা যাচ্ছে না, এই ডিটেলসে অনেকগুলো ইনফরমেশন আমাদের অ্যাড করা থাকে। এখন আমি যদি প্রপার্টিসে যাই, এখানে ডিটেলস, এখানে আরও অনেক ডিটেলস দেখতে পাবো, বাট এই এই ছবিতে কোনো ডিটেলস নাই। এটা আমরা উইন্ডোজ দিয়ে দেখলাম। এখন যদি ডিটেলস ভাবে আমি দেখতে চাই ঠিকঠাক এক জায়গাতে, তাহলে এক্সিফ টুল নামে একটা টুল আছে যেটা দিয়ে আমরা দেখতে পারি।
এটা শুধু ইমেজ না, আমরা যে কোনো ফাইলের জন্যই দেখতে পারি, ঠিক আছে? যেমন আমি যদি এক্সিফ টুল দিয়ে এখানে টুলস দেখি, তো আমরা কিন্তু ওই টুলসের ওইগুলোও দেখতে পারবো, যে মডিফিকেশন টাইম, অ্যাক্সেস টাইম, আই নোট, মানে এটা হচ্ছে চেঞ্জ ডেট টাইম, যাই হোক। তো এরকম, তারপরে ফাইল টাইপ কি, একটা টেক্সট ফাইল, এটার ক্ষেত্রে ফাইল টাইপ কি, জেপিজি, তো এরকম অনেক ইনফরমেশন আমরা দেখতে পাবো। এখন দেখা যাচ্ছে এই ইমেজ ডট জেপিজির ক্ষেত্রে একটা কমেন্ট আছে, ঠিক আছে? এখন কমেন্টে একটা টেক্সট আছে আমার। এখন এই টেক্সটটার কাজ কি? এই টেক্সট দেখা যাচ্ছে কমেন্ট, আমরা ফার্স্টে এক্সিট টুলে ফার্স্টেই দেখি যে কমেন্টে কিছু আছে কিনা, মানে কমেন্ট রিলেটেড বা এরকম টাইপের কোনো কিছু আছে কিনা। তো এইগুলোর মধ্যে ডেটা হিডেন থাকতে পারে। এখন আমরা যে বেস শিখছি না, লাইক বাইনারি, তারপরে হেক্সাডেসিমাল, এরকম যে বিভিন্ন এনকোডিং আছে আমাদের, নাম্বারিং সিস্টেম, তো এটাও একটা এরকম নাম্বারিং সিস্টেম, এবং এটা আছে বেস 64-এ। তো এরকম অনেকগুলাই বেস আছে, বেস 64, বেস 92, বেস 128ও আছে মেবি। তো আমরা এটাকে ডিকোড করব। তো ডিকোড করার জন্য টুল আছে আমাদের একটা সাইবার শেফ, আর একটা টুল আছে এই ডিকোড ডট এফআর। এখন দুইটাই ইউজ করা লাগতে পারে, লোড হইতেও টাইম নেই। ও সাইট তো এটা ঢোকেই না। আচ্ছা, কথা হচ্ছে তো যে ধর, হ্যাঁ, আচ্ছা ধর হচ্ছে আমি সলভ করতেছি, হ্যাঁ, এখন হুম। অল্ট মানে ধর 30 মিনিট ধরে তোর করতে পারবো না, এক সময় না এক সময় তো হয় পারবো, না হলে পারবো না, ঠিক আছে? যখন হ্যাঁ, পারবো না তখন কি করবো? যখন পারবি না, চ্যালেঞ্জ তো একটা থাকবে না, চ্যালেঞ্জ তো আরো থাকবে, বাকিগুলো ট্রাই করবি, যেগুলো পারবি না। মানে ওই যে তোর, মানে এর কোনো সলিউশন কোনো জায়গায় আছে কিনা? এর সলিউশন তো পাওয়া যাবে। এখন যদি পিকো সিটিএফ এ যেটা দেখাচ্ছি, যেগুলো দেখাচ্ছি, এগুলা যদি খুঁজিস, তুই অনলাইনে সার্চ দিলেও পাবে। যেমন এই যে হিডেন ইন দ্য প্লেন সাইড, প্রবলেমের নামটা লিখবি, লিখবি পিকো সিটিএফ, দেখবি অনেক রাইট আপ পাবি, অনেকেরই রাইট আপ আছে, এটা খুঁজে পেয়ে যাবি, সব প্রবলেমেরই রাইট আপ পাবি। আর যেগুলো লাইভ সিটিএফ হয়, ওগুলো রাইট আপ ওরা দেয়, ডিসকর্ডে দেয়, ডিসকর্ডে চ্যানেল থাকে, ওইখানে বিভিন্ন সলভাররা প্রবলেম দিয়ে দেয়, ওদের রাইট আপের জন্য আলাদা চ্যানেল বানানো থাকে। তো ওইভাবে আর কি শিখতে হবে রাইট আপ করে। এখন আচ্ছা, আমি, এইখানে কি মানে হচ্ছে টাইপ বেস প্রবলেম থাকে হ্যাঁ, নাকি? টাইপ বেস থাকে, যেমন আমি দেখাই, এখানে একটা সিটিএফ খেলছিলাম কিছুক্ষণের জন্য, এই যে যেমন এই একটা, আর কি কেউ সলভ টলভ করছে। আচ্ছা, তো এই একটা সিটিএফ ধর চলতেছে, এখানে দেখ ক্যাটাগরি ওয়াইজ সব ভাগ করা আছে, তাই না? এখন যেমন হুম। ক্রিপ্টোগ্রাফিতে আছে এরকম একটা প্রবলেম দেওয়া, এখানে কি একটা হ্যাশ দেওয়া, তো হ্যাশটা কি একটু পরে বোঝাচ্ছি। তারপর আমি যে অ্যাটাচমেন্টের কথা বললাম, ছবির কথা, যেমন ফরেন্সিকে এখানে একটা অ্যাটাচমেন্ট দিয়েছে, এটা একটা ডকুমেন্ট ফাইল, ঠিক আছে? এরকম ছবি ছবি দিতে পারে বা অন্য কিছুও দিতে পারে অ্যাটাচমেন্টে। এটাতে যেমন একটা পিক অ্যাপ, এটা ফরেন্স নেটওয়ার্কিং এর, এটা দরকার নাই। ছবি আর কিসে দিছে, ছবি সব তো দেখিও নাই, ছবি আর দেয় নাই, যাই হোক। তো এরকম বিভিন্ন জিনিস অ্যাটাচমেন্টে দিয়ে দেয়। এখন আমার কি করতে হবে, আগে দেখতে হবে ক্যাটাগরি। তো যদি ক্যাটাগরি হয়, আমার কিছু লিমিটেড স্কোপ আছে, কিছু টুলস আছে, আমার ওইগুলো নলেজ রাখা লাগবে যে কোনটা অ্যাপ্লাই করতে হবে কোন জায়গা। যেমন জেপিজির ক্ষেত্রে বা যে কোনো ফাইলের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা দেখি সিটিএফ এ, সেটা হচ্ছে ফাইল। ফাইল সাপোজ আছে, ঠিক আছে, জেপিজি, এই জেপিজি লেখা আছে ঠিকই, বাট তুই দেখা যাচ্ছে কি উইন্ডোজ দিয়ে যদি ওপেন করিস, দেখা যাচ্ছে তুই ওপেন করলে এখানে দেখাচ্ছে যে নট সাপোর্টেড, এরকম টাইপ। তো ওটা আলটিমেটলি কি জেপিজি একটা নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ফাইল টাইপটা চেক করি আগে, ইমেজ ডট জেপিজি দিলাম, যে এটা আসলেই কি জেপিজি নাকি অন্য কিছু। এখন দেখ এখানে কি লেখা আছে, ইমেজ, এই যে জেপিজি ইমেজ ডেটা। আমি যদি ফাইল দিই টুলস, এখানে একটা আস্কি টেক্সট দেখাচ্ছে, টেক্সটটা দিলেও আজকে টেক্সট দেখাবে। আমি যদি একটা বাইনারি ফাইল দেয়, ওখানে তখন এক্সিকিউটেবল বা এরকম বাইনারি ডেটা এরকম ফাইল টাইপ দেখাবে। তো আমরা ফার্স্টে ওইটা দেখি, এরপর দেখি যদি একটা ছবি হয়, তাহলে আমরা এক্সিফ টুল দেখি যে ওর মেটা ডেটার মধ্যে কিছু আছে কিনা। তো এখানে যেমন মেটা ডেটার মধ্যে আমরা কি একটা কমেন্ট পাইছি, এবং কমেন্টের মধ্যে একটা এনকোডেড স্ট্রিং পাইছি।
তো এটা এনকোডেড বুঝলাম কেমনে, এটা তোরা করতে করতে এমনিই বুঝবি। তো আমি যদি একটা এনকোডের ডেমো দেখাই, যেমন আমরা 5 লিখলাম, 5 যদি বাইনারিতে কনভার্ট করি টু বাইনারি, এই যে এখানে 8 বিটের একটা বাইনারি কোড দিছে। আমি যদি বাইট লেন্থ চেঞ্জ করি, ধর এখানে আছে 6 লেন্থের দিই, তাহলে আগের দুইটা জিরো চলে গেল, এই 6 লেন্থের দিল। 4 লেন্থের দিলে হয়তো হবে না। আচ্ছা, 4 লেন্থের দিলেও 6টাই দেখাচ্ছে, মানে ওর মিনিমামটাও দেখাবেই। তো বাই ডিফল্ট 8 দেওয়া আছে, তো 8 বিটেরটা দেখাচ্ছে বাইনারি। আমি যদি এখন এটারে হেক্সে দিতাম, তাহলে এটা হেক্সা ডেসিমালে দেখাইতো। এই যে 35, 5-এর হেক্স করলে 35 আসতেছে। আচ্ছা, 5 আছে ডেসিমালে, বাট হেক্সা ডেসিমালে দেখাচ্ছে 35। এটার কারণটা কি, এটা কেউ জানিস? এটার কারণ হুম কেউ হুম বলতে পারিস? এখানে মূলত কি করতেছে এটা, আরেকবার বল। এখানে যে আমি 5 দিছি, 5 তো ডেসিমালে দিছি, বাট হেক্সা ডেসিমালে 35 কেন দেখাচ্ছে? এখানে তো হেক্সা ডেসিমালে 5 দেখানোর কথা। তো এটা কেন দেখাইলো? কেন? কারণটা হচ্ছে এই 5টাকে আমার স্ট্রিং হিসেবে নিচ্ছে এইখানে। এখন এইটা ও যদি আচ্ছা, দেখাই আমি, এখানে আমি যদি নর্মালি 5 দিই, তারপর এক্স সমান 5 দিলাম, এবার আমি যদি টাইপটা চেক করি, যদি টাইপ দেখাবে স্ট্রিং আমার হবে। ইন্টিজার, ঠিক আছে। বাট আমি যদি এক্স সমান কোটেশনের মধ্যে 5 দিই, টাইপ দেখাবে কি আমার সরি, আগের বারে তো ভুল করলাম। এবার যদি টাইপ টাইপ দেখি এক্স এর, প্রথমে দেখাচ্ছে টাইপ ইন্টিজার আমার এক্স এর, বাট যখন আমি এখানে কোটেশন দিলাম, এখানে দেখাবে টাইপ আমার স্ট্রিং। তো এখানে কি করছে, বাই ডিফল্ট স্ট্রিং ইনপুট নেছে আমার। তো স্ট্রিং ইনপুট নিছে বলে হেক্সাতে আমার 35 দেখাচ্ছিল। এখন সেটা হওয়ার কারণ হচ্ছে, আমি যদি ওইটাকে ডেসিমালে নিই 5কে, এরা মূলত ইসে স্ট্রিং নিলাম, এই যে 53 না, এই 5-এর আস্কি ভ্যালু হচ্ছে 53। এই 53 রে ওরা হেক্সে করছে, এজন্য আসছে কি যে 35। তো এই যে এখানে এরকম ভাবে বিভিন্ন, এটা তো দেখালাম বেজ এনকোডিং, এরকম শুধু বেজ না, আরো অনেক এনকোডিং আছে। আর বেজের মধ্যে বেজ 64 আছে, যেমন 5-এর বেজ 64 এইটা। আবার বেজ 32 আছে, যদি বেজ 32 দিই তাহলে এটা, এরকম বেজ আছে অনেক। তারপরে আমি যদি সাপোজ একটা কিছু লিখি, আমি একটা স্ট্রিং দিলাম যে রুয়েট লিখলাম, ঠিক আছে। এখন এখানে ইয়া শিফটিং শিফটিং এর ব্যাপারে জানিস? এইটা তো বুঝলাম। তোরা কেউ ক্যারেক্টার শিফটিং এর নাম শুনছিস? ক্যারেক্টার শিফটিং হ্যাঁ হ্যাঁ। কেমনে করে? আর যারা সি সেকশনে ছিলি, মুজাহিদ স্যার হুম। একটা জিনিস বুঝাইছিল, মনে আছে তোর? সিজার সাইফার নামে, মনে আছে তোদের কারোর? এই যে আমি যদি এখন এখানে সিজার সাইফার দিই, আচ্ছা সিজার না, আমি রড দেখাই। তো আচ্ছা, সেই ওয়ার্ড রোটেশন এটা নাকি রে? কোনটা? অড, অড না, এটা মানে ক্যারেক্টার ওয়াইজ রোটেট করে। ওই মানে তো, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মানে মানে আমি, ধর 13 ক্যারেক্টার রোটেট এরকম হ্যাঁ টাইপ, ওইটা তাই হচ্ছে তো? রড 13 যেটা করতেছে, আমার যে এটা আর আছে, এই আর কে আমি কি করব, ধর আর এর পরে কি আছে, এস আছে, তারপরে টি, তারপরে ধর যদি ইউভি। 13টা বলে তাহলে আর হ্যাঁ 13, মানে 13টা ঘর শিফট করবো হ্যাঁ, এরকম না? এরকম 13টা ঘর শিফট করে। শিফট করলে তখন ই আসতেছে। এখন আমাদের ইয়া তো 26 পর্যন্ত, টোটাল বর্ণমালা 26টা। তো যখন দেখা যাচ্ছে আমার বর্ণমালা শেষ হয়ে যাচ্ছে, তখন ওইটা আবারও 1 থেকে শুরু হবে, আমার মানে এ থেকে শুরু হবে। হুম। তো আমি যদি এখন এ দিতাম এখানে, এর এখানে কত 13 দেওয়া, আমি যদি একবার শিফট করি তাহলে কি বি দেখাচ্ছে না? তার মানে কি আমার এর পরবর্তী একটা রোটেট করলো, আমি যদি 2 দিতাম তাহলে সি দেখাচ্ছে। তাহলে আমি যদি এখানে এ বি সি দিই, তাহলে কি সি ডি ই দেখাচ্ছে। তো এরকম বিভিন্ন রোটেশন যদি আমি বাড়াইতে থাকি, তো এক একটার জন্য একটা রোটেশন পাবো আমি। তো এইটা হচ্ছে মূলত কি সিজার সাইফার। আর এটাকে তোর সিজার শিফট সাইফারও বলা যায়, বা শিফট সাইফারও বলা যায়। এখন এটা গেল একটা টাইপ, যেটা হচ্ছে সিজার সাইফার।
এরপর থাকতে পারে হচ্ছে ভিজিনিয়ার সাইফার। ভিজিনিয়ার এনকোড দিলাম। এই ক্ষেত্রে কি করে, একটা কি দেওয়া লাগে আমার। তো আমি একটা সাপোজ দিলাম যে আই অ্যাম আ স্টুডেন্ট ইন। আচ্ছা, ধর আমি একটা জিনিস বলি। হুম ধর হচ্ছে মানে আমি পিকো সিটিএফ এ গেলাম, হ্যাঁ। হুম যাওয়ার পর ধর আমি এখন প্র্যাকটিস করব। তো হুম হচ্ছে করার পরে ধর আমি পারতেছি না, হ্যাঁ। এখন ওই যে যে ধর পারতেছি না কারণ কোনো নিউ টপিক বা আমি যে জানি না ওই হ্যাঁ, টুলস এর এখন ব্যবহারটা জানি পিকোতে না, দেখ তো কিছু ওইটা কেমনে হিন্ট শিখবো? আছে। পিকোতে হিন্ট আছে, তুই যদি হিন্ট দেখেও না পারিস তাহলে তুই গুগলে সার্চ দিবি, এগুলো রাইট আপ পেয়ে যাবি তুই। আচ্ছা, পিকোর যদি তুই সবগুলো টাইপ কভার করিস, তোর সিটিএফ মোটামুটি তো একরকম কমপ্লিট, কারণ এখানে সব রকম টাইপ কভার করা আছে। বাট অ্যাডভান্স যখন অনেক অ্যাডভান্স প্রবলেম আছে, সেগুলো দেখা যাচ্ছে এখানে নাও থাকতে পারে। প্রতি বছরই হয় পিকোর। আমি এবছর দিছিলাম, মানে লাইভ দিছিলাম। প্রতি বছরই এরকম করে ওরা, যে কম্পিট তুই আগের, এখন আগের বছরে যতগুলা পিকো সিটিএফ হয়েছে ওই সবগুলা প্রবলেমের একটা আর্কাইভ থাকে আমাদের এই প্র্যাকটিসে। তো প্রতিবার নতুন নতুন আসে আর প্রতিবার নতুন নতুন এখানে অ্যাড হইতে থাকে। তো এখানে তুই অনেক আচ্ছা, টাইপের। কোডফুটস এর মতো না? হ্যাঁ, কোড ফোর্সেসের মতো। এখন আমি ইজি ইজি ভাবে বা মিডিয়াম হার্ড এরকম ভাবে আমি সর্টিং করতে পারি করে, এইভাবে আমরা আচ্ছা, এগুলা ধর আমি করতে পারি। বিগিনার হিসাবে আমি ইজিতে গেলাম, ঠিক আছে। হ্যাঁ ধর ইজি যাওয়ার ধর আমি বিগিনার হিসাবে ইজিতে গেলাম। হ্যাঁ কারণ ইজিতে যাওয়ার পরে ধর যে কোনো একটা মানে যে কোনো একটা প্রবলেম আমি সিলেক্ট করলাম, ঠিক হুম আছে। এখন তো যে ক্যাটাগরি করবি সেই ক্যাটাগরিতে ঢুকলি আগে তুই। ধর ফরেনসিক করতেছিস, ফরেনসিকে ঢুকলি, তারপরে মানে তুই। ধর এক একটা ক্যাটাগরির জন্য কি আমার এক একটা টুল সম্পর্কে ধারণা লাগবে নাকি? হ্যাঁ, এক মানে একটা ক্যাটাগরিতে এক এক রকম টুলস এর কাজ আছে। বাট এই টুলস কি বাট আগে শিখতে হবে নাকি তোর হচ্ছে যখন খেলবো ওই তখনই তোর শেখা হয়ে টুলস যাবে? গুলো আগে শেখা ভালো, তাহলে তুই ওইখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবি। যেমন স্পেসিফিক কিছু টুলস আছে যেগুলা কমন, ওইগুলোর কাজ শেখা লাগবে। এই তা এই টুলস গুলা কই থেকে শিখবো বা হচ্ছে মানে টুলস এর কিভাবে ওইগুলা কি করবো? তুই গুগলেই পাবি। না মানে ধর ওই যে ধর টপিক ওয়াইজ ক্রিপ্টোগ্রাফি আছে, তো হুম ক্রিপ্টোগ্রাফি যে টুলস গুলা লাগে ক্রিপ্টোতে এগুলা কই পাবো? ক্রিপ্টোতে টুলস বলতে তোর লাগে যেগুলো এনকোডিং আছে, এই যে আমি যেটা দেখাচ্ছি এখন ক্রিপ্টোর এনকোডিং পার্ট, এগুলা হচ্ছে এনকোডিং এনক্রিপশন, এগুলোর অনেক টুলসই অনলাইনে এরকম আছে। সাইবার শেফে কিন্তু বহুত কিছু আছে এখানে, অনেক রকমের। যেমন ডেটা ফরম্যাটের জন্য ওই যে তোর বেজ, তারপরে হচ্ছে এইচটিএমএল এন্টিটির, এইচটিএমএল এন্টিটিতে যে অ্যাম্পারস্যান্ড দিয়ে হ্যাশ দিয়ে এক একটা করে না ওইরকম। তো এরকম অনেক রকম এনক্রিপশন আছে এখানে, এক্সরেরটাও আছে। তো এইসব টুলস এখানে পাবি, কিন্তু দেখা যাচ্ছে তোর ক্রিপ্টোতে যদি একটা কাস্টম এনক্রিপশন দিয়ে দেয়, ওই ক্ষেত্রে তোর ইয়া দিয়ে দেবে, সোর্স না কোডটা ধর দিয়ে দেবে। ধর আমি বিজ্ঞানের হিসাবে আমি তো জানি না, ঠিক আছে, কোন টুলস কোথায় আছে। তো ওই এটা কি গুগল সার্চ করলে পাওয়া যাবে? ওটা গুগল সার্চেই পাবি। আর তোর এই যে সাইবার শেফ দিছি এই জন্য, সাইবার শেফ আর ডিকোড এফার, এই ডিকোড এফারে সাইফার আইডেন্টিফায়ার নামে একটা ইয়ে আছে। ওইখানে তুই যদি কোনো সাইফার দিস, ওরা একটা অ্যানালাইসিস করে ওরা একটা গ্রাফের মতো বানায়, ওই সাজেস্ট করে যে এখানে এই জিনিসটা থাকার সম্ভাবনা বেশি। তখন তুই যদি ওইখানে যাই ডিকোড করিস, তো ফ্ল্যাগ পাওয়া যেতে পারে। আর এইখানে এখানে ধর আমি একটা এনকোডেড কিছু দিলাম, ধর আমি ওই যে কমেন্টে যেটা পাইছি ওইটা দিলাম। দেখ এখানে কিন্তু সাজেস্ট কি করতেছে, এই যে বেস 64, ঠিক আছে। তো আমাকে বেস 64 সাজেস্ট করছে, আমি জাস্ট ক্লিক করছি, ও ডিকোড করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে কি এখানে আরেকটা হিন্ট দিয়েছে ও, সেই হিন্টটা হচ্ছে এস্টেক হাইড, এবং সেই সাথে আরো একটা দিয়েছে এনক্রিপ্টেড। এটা এনক্রিপ্টেড, এটা বুঝবি কেমনে, তুই করতে করতে বুঝে যাবি যে এটা এনক্রিপ্টেড। আর দেখ, তো লাস্টে যদি ইকুয়াল থাকে তাহলে তোর এটা হয় হবে বেস 64, নয়তো বেস 32, এটা বোঝা সহজ আরো। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এটা বেস 64, এটা আমি বলতে পারতেছি। যদি আমি এটাও দিই আবার এখানে, এ দেখ ডিটেক্ট করতেছে বেস 64, আর এখানে একটা পাসওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি পাসওয়ার্ড। এখন আমি যদি এসটি গাইড প্রথমে একটা দেওয়া ছিল, তো সাজেস্ট করছে যে আমার এখানে এসটি গাইড টুল ইউজ করতে হবে, আর ওইখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে আমার এইটা করলে আমি ওইখান থেকে ফ্ল্যাগটা ডিক্রিপ্ট করতে পারবো। এখন মানে ক্রিপ্টোর যে বেসিকগুলো আছে ওইগুলো দেখা যায় সাইবার শেপ আর ডিকোড এফার দিয়ে হয়ে যায়। আরও অনেক টুল আছে, বাট ওইগুলা পরে নিজেরাই এক্সপ্লোর করতে পারবি। আমি দরকার হলে একটা লিস্ট দিয়ে দিবানি। বাট এই দুইটা হচ্ছে মেইন টুল। এখন এরপরে হচ্ছে ইসে গেলাম,
এবারে যে ইমেজটা আছে আমি টার্মিনালে আবার দেখি। আচ্ছা, আবার ওপেন করি। ওকে, এখন আমি ওই যে ইয়া এসটে গাইড যে নামাইতে বলছিলাম, এই হচ্ছে সেই এসটে গাইড। এখন যে কোনো টুল ইউজ করার আগে যদি কোনো কিছুই না জানি ওই ব্যাপারে, তাহলে আমরা একটা মাইনাস মাইনাস হেল্প দেব। তো এটা দিলে দেখাবে যে টুলটা আমি কিভাবে ইউজ করব, কোন অপশনের কি কাজ আছে সেগুলা। এখন এত কিছু এখন দেখা লাগতেছে না। এখানে একটা ইয়েও দেওয়া আছে এক্সাম্পল। সব টুল এবার থাকে না এরকম এক্সাম্পল। যেমন এখানে দেখ, যদি কোনো একটা ডেটা এক্সট্রাক্ট করতে হয় ওই ফাইলটা থেকে, তাহলে এই কমান্ড দিতে stgid extract sf। এইটা এটা মানে কি বোঝাচ্ছে, তোর এক্সট্রাক্ট মানে এক্সট্রাক্ট করবি, আর মাইনাস sf মানে তোর হচ্ছে স্টেগো ফাইল মনে হয়। হ্যাঁ, স্টেগো ফাইল, সিলেক্ট স্টেগো ফাইল, ঠিক আছে। তো আমি সাপোজ এটা কপি করলাম, কপি করে আমার ইমেজটার নাম দিলাম। এবার দেখ একটা পাসওয়ার্ড চাচ্ছে না, তো আমি এই যে সাইবার শেফে যে পাসওয়ার্ডটা পাইছিলাম ওদের কমেন্টের এই সাথে কিন্তু পাইছি ডিকোড করে। এবার এই পাসওয়ার্ডটা পেস্ট করলাম, এটা শো করতেছে না বাট আমি পেস্ট করছি, এন্টার দিলাম। কি ফ্ল্যাগ ডট টিএক্সটি নামে একটা জিনিস এক্সট্রাক্ট হয়েছে আমার। এবার দেখ ফ্ল্যাগে এটাই ঢুকলাম, কি হইলো, আমার একটা ফ্ল্যাগ পাইছি আমি। তো এটা যদি আমি এবার সাবমিট করি ওইখানে, তাহলে আমার এটা নিয়ে নেবে, এই যে। তো এইভাবে হচ্ছে আমার প্রবলেমগুলো সলভ করতে হবে। তো এটা ছিল হচ্ছে স্টেক হাইট দিয়ে। তো স্টেক সিকের কাজটাও তো আছে। আপনি ওটা আরেকবার দেখাতো, মানে কিভাবে নিলি, একটু স্পিডে দেখা ফেলছিস বেশি। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি তাহলে। ফার্স্টে আছে আমি দেখি কোনো একটা যদি ইমেজ দেয় সবসময় আগে দেখতে হবে যে ইমেজটা কোন টাইপ বা ফাইলটা কোন টাইপ। তো দেখালাম ইমেজ ডট জেপিজি। তো এখানে আছে দেখাচ্ছে কি জেপিজি ডেটা। আবার এখানে কিন্তু কমেন্টটাও শো করতেছে, বাট সব ক্ষেত্রে কমেন্টের মধ্যেই যে থাকবে এমন কোনো কথা নাই। এখানে ইসে অন্য কোনো ইসের মধ্যেও থাকতে পারে। লাইক আমি সাপোজ যদি চাই, এখানে এক্সিফ টুল দিলাম, এখানে মেটা ডেটার মধ্যে অনেকগুলো জিনিস আছে। তো আমি যদি চাই এমন, আমি নিজে একটা কাস্টম এরকম অপশন অ্যাড করে ওটার মধ্যে আমি এই ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারি, ওটা আমার ওপর। তো আমি যদি ওটা করিও, লাইক ওটাও করা যায়। ওটা মেবি এক্সিফ টুল দিয়ে হবে, এক্সিফ টুল অল ইজ ইকুয়াল, লাইক আমি দিলাম এক্স 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 নামে, এবং কমেন্ট ওটা দিলাম লাইক হ্যালো দিলাম। হ্যালো দিয়ে আমি ইমেজটা দিলাম। ওকে, ইমেজটা আপডেট হয়েছে কি দেখি। আহা, মেটার এটা সব ক্লিয়ার হয়ে গেছে। কমান্ডে মনে হয় ভুল গেছে, ফাইল নট ফাউন্ড। হ্যালো, এটা আমি তো দেখি। আচ্ছা, যাই কমপ্লেক্সিটির মধ্যে না যায়, বাট ওইভাবে অ্যাড করা যায় একভাবে, এক্সট্রা অপশান অ্যাড করে ওইখানে ভ্যালু অ্যাসাইন করা যায়। এখন ওইটার মধ্যে কি ছিল, কমেন্টের মধ্যে ছিল আমার। ফাইলটা আবার ডাউনলোড করি, মালপাতি ক্লিয়ার হয়ে গেছে সব। আচ্ছা, এক্সিফ টুল ইমেজ, আরে ওকে, এই যে এখানে আছে কমেন্ট, আরে এই যে কমেন্টের মধ্যে এটা আছে। তো আমি এখান থেকে মনে হইলো যে এখানে এনকোডেড কিছু একটা এইটা, এবং দেখে বেস 64-এর মতো মনে আছে। যদিও এটা লাস্টে ইকুয়াল নাই, বাট ফরম্যাটটা দেখলেই বোঝা যায় বেস 64। এটা করতে করতে এমনিই বোঝা যাবে, কারণ বেস 64 অনেক বেশি পাওয়া যাবে সামনে। তো এবার আমি কি করছি, সাইবার শেফে যাই পেস্ট করছি। এখানে একটা অটো সাজেস্ট করছে বেস 64, এটা অটো ডিটেক্ট করছে, বাট সব ক্ষেত্রে যে করবে তাও না। সেই ক্ষেত্রে আমার ম্যানুয়ালি টেস্টিং করে দেখতে হবে যে কোনটাতে আমার কাজ করতেছে। তো আমার কাছে মনে হলো বেস 64, তো আমি বেস 64 দিলাম। তো আমার এটা ডিকোড হইলো। পরে কি করলো, স্টেক গাইড দিয়ে আমার এটা দেখাইছে। তো এটা দিয়ে আমাকে আরেকটা হিন্ট দিল যে আমার এখানে কি স্টেক গাইড ইউজ করতে হবে। আর এইটা একটা এনকোডেড, এটা আমি বুঝতে পারতেছি। তো আমি এটাকে আবার যদি এখানে দিই, আবারও বেস 64 ডিকোড মানে সাজেস্ট করতেছে। আমি এটাকে তারপর ডিকোড করলাম। তো ডিকোড করলাম, এখানে পাসওয়ার্ড পাইছি যেটা হচ্ছে পাসওয়ার্ড। এরপর আমি এখানে যাই স্টেক হাইট দিছি, স্টেক হাইটটা ইউজ করছি। স্টেক হাইট এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাক্ট, এরপর মাইনাস এসএফ দেব। দেওয়ার পর ইমেজের নামটা দেব,
যেটা আমি করতে চাচ্ছি, লাইক এইটা। এরপর আরে যে এটা কেন দিছি, নাহলে আমার এখানে যে এই হোয়াইট স্পেসের জন্য আমার কাজ করতো না জিনিসটা, সেক্ষেত্রে আমি ওই এসকেপিং ক্যারেক্টার দিছি। আমি যেটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ওই কোটেশনের মধ্যে রাখি, তাইলে আমার আর সমস্যাটা হবে না। এসব ক্ষেত্রে কোটেশনে রাখাটাই বেটার, তাইলে আর প্যারা থাকে না। এরপর আমি এন্টার দিলে একটা পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা দিলে ফ্ল্যাগ এক্সট্রাক্ট করবে। এখন কেউ যদি চায় যে এখানে এইভাবে আহ, মানে ডিরেক্ট পাসওয়ার্ড দেবে, সেই ক্ষেত্রে -p আরেকটা অপশান আছে, -p দিয়ে কোটেশনের মধ্যে আমি যদি ডিরেক্ট পাসওয়ার্ডটা দিই তাও কাজ করবে। যদি কেউ চাই এভাবেও ডিরেক্ট করতে পারে এক লাইনে। আমি যদি এন্টার দিই তাও সেম কাজ করবে। এখন ফ্ল্যাগ ডট টেক্সট অলরেডি এক্সিস্ট করে, তাই ওর একটা ইয়াচ আছে ওভাররাইটের, তো আমি ওয়াই দিলাম, আবারও এক্সট্রাক্ট হলো। এখন আমি এটা কি করছিলাম, নোটপ্যাডে ওপেন করছি না, তো আমরা নোটপ্যাডে ওপেন করবো না এসব ক্ষেত্রে। এসব ক্ষেত্রে সবসময় ট্রাই করবো টার্মিনাল দিয়েই কাজ করার। তো এই যে ফ্ল্যাগ ডট টিএক্সটিটা আমার এক্সট্রাক্ট হইলো, তো লিনাক্সে এটা টার্মিনালে রিড করার জন্য আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ক্যাট। তো ক্যাট কমান্ড দিয়ে আমরা যে কোনো ফাইল রিড করতে পারি, সেটা টার্মিনালে আউটপুট দেখাবে। তো ক্যাট ফ্ল্যাগ ডট টিএক্সটি যদি দিই, তাহলে আমার এখানে কিন্তু টার্মিনালে এটা শো করতেছে। এখন আমি যদি টপিক, সাপোজ আমার টপিক ডট টিএক্সটি আছে এখানে একটা, তো আমি যদি টার্মিনালে টপিক ডট টিএক্সটি দিই, তো আমার কিন্তু টপিক ডট টিএক্সটি জিনিসগুলো শো করতেছে। তো জিনিসগুলো সবসময় টার্মিনালে কেমনে করা যায় সেটারই ট্রাই করব, যাতে মানে আমাদের টার্মিনালে করলে সহজ হবে কাজ অনেক ক্ষেত্রে, এই জন্য বললাম। এইটা নিয়ে কারোর আর কোনো সমস্যা আছে? হ্যালো? ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তো এটা গেল স্টেক হাইডের কাজ, একটা টুল। এখন এটা করছি আমরা জেপিজির ক্ষেত্রে। এখন জেপিজির ক্ষেত্রে আমরা স্টেক হাইড ইউজ করি, বাট যখন পিএনজি ফাইল থাকবে কোনো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সাপোজ আমি আরেকটা প্রবলেম নিই, দেখি কোনো পিএনজি ফাইল পাই কিনা। আর হুম, আচ্ছা, সবই জেপিজিতে আছে, তো আমি পিএনজি অন্য কোনোটার থেকে দেখাই। আরে কোন সিটিএফে কি যে ছিল, বোঝাও তো মুশকিল। একটা হিসেব পাইতে পারি। তো ওইখানে আচ্ছা, এইখানে একটা পিএনজি দিছিল। ওকে, আচ্ছা, সাপোজ এখানে আমার একটা পিএনজি আছে, ঠিক আছে? এখন আমি সাপোজ এই পিএনজির মধ্যে কিছু আছে কিনা সেটা দেখতে চাচ্ছি। তো ফাইলটার নাম হচ্ছে স্টেক ফ্ল্যাগ 5.png, এটা কপি করলাম সাপোজ। এবার আমি সেম ভাবে ফাইল ফরম্যাটটাকে দেখি যেটা আসলে পিএনজি কিনা। তো দেখা যাচ্ছে কি এটা একটা পিএনজি ফাইল, যার সাইজ 800x799। তো আমি এবার এক্সিফ টুলে দেখবো ফার্স্টে। তো দেখা যাচ্ছে কি এক্সিফ টুলে আমার কিছু নাই। তো পিএনজির ক্ষেত্রে এক্সিফ টুলে পাইলাম না। এবার পিএনজির ক্ষেত্রে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে জেএসটেক। জেএসটেকটা ইনস্টল করছি সবাই। আচ্ছা, তো জেএসটেক দিয়ে যদি আমি এটা দেখি, তখন কি এই যে জেএসটেক মারছি, এখানে কি একটা ফ্ল্যাগ পাই গেছে না আমার? তো এটা কেমনে পাইছে? এটা যেটা করে, এটার অনেক একটা কোর বেসিক আছে, যেটা এখন আমি বোঝাবো না। ওটা বুঝতে গেলে এখন মাথা নষ্ট হয়ে যাবে। আমি শুধু শর্টকাটে বলতেছি, এটা হচ্ছে
এলএসবি ডেটার মধ্যে পাইছে ইমেজের। আমরা যে ইয়া পড়ছি না আইসিটিতে এমএসবি এলএসবি কিসে পড়ছি বাইনারিতে। যেমন আমার কাছে সাপোজ আছে হচ্ছে 1 1 এরকম একটা সাপোজ আছে। এখন এই লাস্টের যে বিটটা এটা হচ্ছে এলএসবি, মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর প্রথম যে ওয়ানটা এটা হচ্ছে এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এই ছবির ক্ষেত্রেও এলএসবি এমএসবি আছে। তো ছবির এলএসবিতে ছবি তো কি প্রত্যেকটা একটা পিক্সেল দিয়ে বানানো না, এখানে কিন্তু অনেক ছোট ছোট পিক্সেল আছে, ঠিক আছে? জুম করলে ওইভাবে বোঝা যাচ্ছে না আমারটাই। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা পিক্সেলের এক একটা ভ্যালু আছে, 8 জিবি ভ্যালু থাকে। তো 8 জিবি ভ্যালুটা কেমন, রেড গ্রিন ব্লু, তো ওইগুলোর রেঞ্জ থাকে এক একটা 255, 0 থেকে 255 এই রেঞ্জে ভ্যালুগুলো থাকবে, এর বাইরে যাইতে পারবে না। এখন ওইখানে সাপোজ একটা ইমেজের একটা পিক্সেলের ভ্যালু আছে সাপোজ 154,50,80, মানে কি রেডের কালার, রেডের ভ্যালু 154, এটা গ্রিন এটা ব্লু। তো এই এক একটা হচ্ছে পিক্সেলের ভ্যালুর মাধ্যমেই ওইটার কালার নির্ধারণ হয়। তো কালার প্যালেট যদি সার্চ করি আমি একটু, কালার প্যালেট, আচ্ছা কালার প্যালেট পিকার, তোর কালার প্যালেটের ইয়ে আসে না কেন, আচ্ছা এই যে কালার পিকার আছে। এখন এখানে যদি আমরা কালারগুলো চেঞ্জ করি, এখানে একটা 8 জিবি ভ্যালু দেখা যাচ্ছে না? তো এই 8 জিবি ভ্যালুতে প্রত্যেকটা পিক্সেল থাকে। এখন 8 জিবি এর যে ভ্যালু আছে এখানে হচ্ছে এলএসবি নামে একটা জিনিস থাকে। তো দেখা যায় এই ফ্ল্যাগটা ওই এলএসবি ডেটার মধ্যে হিডেন থাকে, এবং ওটা এমনভাবে হিডেন থাকে যেটার থাকলে নর্মালি আমরা ভিজুয়ালাইজ করতে পারি না যে এখানে কোনো চেঞ্জেস আছে, মানে এত ক্ষুদ্র পরিমাণে পরিবর্তন হয় যে আমাদের চোখে ধরা পড়ে না। তো সেই এলএসবি ভ্যালুটা চেক করার জন্য আমরা কি করি, এই জেএস ট্যাগ ইউজ করি। তো জেএস ট্যাগ দিয়ে আমাদের ওই এলএসবি হিডেন কোনো ডেটা থাকলে সেটা আমাদের শো করে। তো এই ক্ষেত্রে ফ্ল্যাগটা ওই পিএনজি ফাইলের এই ইসের মধ্যে ছিল, এলএসবি ডেটার মধ্যে ছিল, তো ওইটা আমাদের শো করছে। আর এখানে আমরা ফ্ল্যাগ পাইছি। এবার এইটা এটা গেল একটা টাইপ। তো কোনটা কোনটা দেখলাম, এই যে সিজার সাইফার দেখলাম, বেস দেখলাম, স্টেক হাইট দেখছি, আর দেখলাম কোনটা জেএস ট্যাগ। তো এটা গেল। এবার এই যে পিএনজি ফাইল আছে আমাদের সাপোজ, এখন এই পিএনজি ফাইলের মধ্যে এটা কিন্তু নর্মাল একটা পিএনজি, বাট এই পিএনজি ফাইলের মধ্যে কিন্তু আমার আরো কিছু ফাইল হিডেন থাকতে পারে যেটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না। তো ওইটা চেক করার জন্য আমি কি করতে পারি, ফার্স্টে টার্মিনালটা আবার ওপেন করি। তো এখন ওই যে আমি যদি বললাম যে একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল হিডেন আছে, এটা একমাত্র পিএনজির মধ্যে সম্ভব, ছবি ছবি যতগুলো আছে, বাট জেপিজির মধ্যে সম্ভব না, কারণ জেপিজির মধ্যে ওইটা আসলে রাইট করা যায় না ওইভাবে। বাট পিএনজির মধ্যে অনেক কিছুই রাইট করা যায়, ইভেন চাইলে কেউ ব্যাকডোরও বাইন্ড করতে পারে, কেউ একটা ছবি ওপেন করলো তার কম্পিউটার হ্যাক, এমনও করা যেতে পারে। তো পিএনজির মধ্যে ডেটাগুলো সুরক্ষিত থাকে, এই জন্য পিএনজির মধ্যে এগুলো হিডেন থাকে। এখন আমি সাপোজ ফাইল দিয়ে দেখলাম এটা কি, তারপরে সেমভাবে এক্সিট টুলে দেখলাম কি এর, তো এই তারপরে পিএনজি হলে জেএসটেকে দেখলাম, জেপিজি হলে স্টেক হাইডে দেখলাম, এইভাবে। তো এইসব অ্যাপ্রোচে যদি কাজ না করে, তো পিএনজির ক্ষেত্রে আরও একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে কি বিনক। তো বিনক দিয়ে আমি দেখতে পারবো, এখন আমার সুডো দেওয়া লাগবে একটু, নাহলে কাজ করবে না। তো বিনক, সুডো বিনক দিয়ে আমি দিলাম সাপোজ ডাবল এক্সপোজার পিএনজি। তো দেখা যাচ্ছে এখানে যদি এক্সট্রা কোনো হিডেন কিছু থাকে, এই জেড লিপটা সবসময় শো করে পিএনজির ক্ষেত্রে, এটা হিডেন না। এই পিএনজি আর জেড লিপ বাদে আরও কিছু ডেটা আমার শো করতে পারে এখানে, লাইক একটা পিএনজির মধ্যে এমন হতে পারে যে আমার আরও একটা পিএনজি বা জেপিজি হিডেন আছে, অথবা এমন হতে পারে একটা জিপ ফাইল আমার হিডেন আছে। সেই ক্ষেত্রে পিএনজি ঠিক থাকে, বাট পিএনজির সাইজটা আমার চেঞ্জ হয়, বাট আমরা ওইটা বুঝতে পারি না। বাট এটার ক্ষেত্রে কোনো কিছু হিডেন নাই, তাই দেখা যাচ্ছে এখানে শো করতেছে না। বাট আমি যদিও কোনো একটা চ্যালেঞ্জে দেখি, দেখি এমন কিছু পাই কিনা। অল ডিফিকাল্টিস,
হুম, এটাতে কি আছে? Can you see me? ও আর এই যে বিনকের যেটার কথা বললাম, এটা শুধুমাত্র পিএনজি যে সাপোর্টেড তা না, এটা অন্য কোনো ফাইলের ও হইতে পারে। মানে ছবির মধ্যে শুধুমাত্র পিএনজিতে সাপোর্ট করে, অন্য কিছুতে না। স্টেগো। আচ্ছা, এখানে একটা পিএনজি পাইছি, দেখি এটার মধ্যে কিছু থাকে কিনা। ইকোফ্লাগ ডট পিএনজি। আচ্ছা, আমরা এই পিএনজিটা চেক করি কিছু আছে কিনা। নর্মালি আমরা সব অ্যাপ্রোচগুলো করলাম, সাপোজ এক্সিট টুলও দিলাম। এখন যেহেতু এটা পিএনজি ফাইল, আচ্ছা মেটাডাটাতে কিছু পাই নাই হিডেন, মানে এনকোডেড বা আদার কোনো হিন্ট। অনেক ক্ষেত্রে হিন্ট দেওয়া থাকে মেটাডাটার মধ্যে, বা কোনো একটা কিছুর পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে। তো সব কিছুই চেক করা লাগবে, অ্যাপ্রোচগুলো এরকম হবে। তো এবার আমি বিনক দিয়ে দেখি, জেস্টেক দিয়ে দেখি আগে, যে জেস্টেকে কিছু পাই কিনা। তো দেখা যাচ্ছে এটাতেও সেম, যে জেস্টেকের মধ্যে কিন্তু আমি ফ্ল্যাগ পেয়ে গেছি। তো এটা যদি আমি সাবমিট করি, এইটুকু, এই বাকিটুকু হুদাই দিছে মনে হয়। এই ফ্ল্যাগ ফরম্যাটে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তো ফ্ল্যাগ হবে আমার এইটুকু। আর এটা হচ্ছে প্রিফিক্স, এটা যে কম্পিটিশন থেকে ওইটার একটা শর্ট ফর্ম থাকে। তো এটাতে হিডেন কিছু নাই, তাহলে আমি কিভাবে দেখাইতে পারি ওইটা। আমার কাছে রিসেন্ট কোনো সিটিএফ আছে কিনা তাও তো বিজি। কোনটা? আচ্ছা, ওইটা পাচ্ছি না আপাতত। আচ্ছা, আমি জিনিসটা কোথা থেকে নিই। আচ্ছা, ওই ডেমো ফাইলটা নাই আমার কাছে, খোঁজা লাগবে অনেক। তো ওটা আপাতত থাক, বাট আমি মেথডটা বলে দিলাম। আর আমি যদি তাও করতে যাই, আচ্ছা সাপোজ আমি ম্যানুয়ালি একটা বানাই দেখাই। এই পিএনজির মধ্যে আমি ওপেন উইথ কই, তারপর এটা হেক্সাডিটার দিয়ে ওপেন করলাম। এখন এখানে যে আইএনডি এইখানটাতে, এখানে বোঝাচ্ছে যে এখানে পিএনজিটা শেষ। তো এর লাস্টে আমি একটা জেপিজি ফাইল সাপোজ অ্যাড করব। তো আমি এটাকে সাপোজ নিলাম, নেওয়ার পর এখানেই আনলাম, আনার পর এই কোডটাকে আমি কপি করি, করে এইখানে যে হেক্স আছে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি সেভ করলাম সাপোজ। দেখি পিএনজিটা ঠিক আছে কিনা। আচ্ছা, পিএনজিটা কিন্তু আমার এখনো ঠিক আছে, কিন্তু আমি কি করছি, ওর মধ্যে একটা জেপিজি কিন্তু বাইন্ড করে দিছি, বাট আমি কিন্তু এটা বুঝতেছি না। ঠিক আছে, বাট আমি যদি ইসে দেখি টুলের মধ্যে, এখন দেখি আসে কিনা। যদি বিনক দিই, সুডো বিনক, আচ্ছা আসে নাই, এটাই। এটা মনে হয় এইভাবে করলে হবে না। আচ্ছা যাই হোক, তাহলে অন্য কোনো কিছুতে দেখাই। আমি যদি এটাকে একটা জিপ বানাই, সাপোজ এটা কোনো কিছু মিলাই জিপ বানাইলাম একটা, জিনিসটা অনেকটা জিপের মতো কাজ করে। ধরলাম এই জিপে যে আমরা এরকম দেখতেছি একটা কম্প্রেস হয়ে গেল। তো ধরলাম এটাকে আমি যদি সেম ভাবে দেখি বিনকে, সুডো বিনক 23, ওকে। এখন এখানে কি দেখাচ্ছে, জিপের মধ্যে কিছু ডেটা আমার আছে সেটা দেখাচ্ছে। এই যে এখানে জিপ বাদেও আরো আরো দুইটা এক্সট্রা দেখাচ্ছে, তার মানে কি জিপের মধ্যে কিছু একটা আছে। তো পিএনজিতেও এরকম সেম জিনিসই দেখাবে, মানে পিএনজি আর জেড লিপ বাদে
আমার এক্সট্রা আরও কিছু জিনিস দেখাবে, ফাইল বা যে কোনো কিছু, এমনকি পিএনজির মধ্যে জিপ ফাইলও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে যদি ওটা থাকে, আমরা যদি একটা -e দিই, এই বিনক দিয়ে ওইটা দিয়ে যদি একটা -e দিই, তখন কি করে ওরা ওর মধ্যে যত কিছু আছে হিডেন ওইগুলো এক্সট্রাক্ট করে দেয় আমার। এই যে আমার এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এখানে সাপোজ একটা জিপি আছে, তো এটা আমি যদি আবার এক্সট্রাক্ট করি তো এক্সট্রাক্ট হয়ে যাবে। বাট এটা ইন্টেন্ডেড ওইরকম হয় নাই, বাট পিএনজিটা থাকলে সহজে বোঝানো যাইতো। এই পার্টটা নিয়ে কি কারো সমস্যা আছে আর? এই বিনক নিয়ে, যে বিনকের কাজ কি বা কিভাবে কাজ করে? না না ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো বিনক যদি ক্লিয়ার হয়, এই বিনকের মতো আমার কাছে আরো একটা টুল আছে, সেইটা দিয়ে আরো ইজিলি হয়। বিনক দিয়ে তো আমার দেখা লাগে, তারপরে এক্সট্রাক্ট করা লাগে, ওইখানে দেখা যাচ্ছে এক্সট্রাক্ট করার পরেও একটু ফাইল নেম বা আদার ইয়া থাকতে পারে। তো আমি আর কাছে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ফরমোস। তো ফরমোস দিয়ে আরো ইজিলি হয়ে যাবে। ফরমোস দিয়ে জাস্ট 2 3 দিলাম, সাপোজ একটা জিপ ফাইল, মনে করলাম এটা একটা পিএনজি। তো এটা যদি দিই, আমার ওর মধ্যে হিডেন ডেটা আমার ক্যাটাগরি ওয়াইজ আমার ইয়া হয়ে যাবে, মানে এখানে এক্সট্রাক্ট হবে, যেমন জিপ, তারপরে জেপিজি, এরকম ফাইল টাইপ ওয়াইজ এখানে আমার হিডেন ডেটাগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এই একটা সুবিধা আছে ফরমোস্টে। তো এটাও ওই সেম কাজ করে বিনকের মতো, আরও ফ্লেক্সিবল। আচ্ছা, তো এটা গেল। এরপর আসি হচ্ছে আমি ফাইল সিগনেচার নিয়ে। তো আহ, কে জানি আমার কাছে, ও আচ্ছা না, অন্য কেউ শুনতেছিল। তো এটা একবার আগে বলছিলাম এই ফাইল সিগনেচার নিয়ে, যে ফাইল সিগনেচারটা কি আরেকবার বলি। এই যে আমাদের যে ইমেজ, আমরা টার্মিনালে যে ফাইল কমান্ডটা দিচ্ছি, এখন এখানে কি দেখাচ্ছে, জেপিজি ইমেজ ডেটা না? তো এরা কিভাবে বুঝতেছে যে এটা একটা ইমেজ ফাইল, এটা একটা ভিডিও, এটা একটা জিপ? যেমন আমি যদি জিপ ফাইল দিই, তাহলে কি দেখাচ্ছে, জিপ আর্কাইভ। তো এটা বোঝার একটা সিস্টেম আছে, যে কিভাবে বুঝতেছে, সেটা হচ্ছে আমার হেডার। এখন আমি সাপোজ এটা আমাকে এই জিনিসটা হেক্স মোডে দেখা লাগবে, কারণ আমার যে ফাইল সিগনেচারগুলো আছে ওইগুলো আমি সব হেক্স মোডেই অ্যাভেলেবল পাবো। আমি যদি ফাইল সিগনেচার লিখে গুগলে সার্চ দিই, এখানে একটা উইকিপিডিয়া আসবে প্রথম। ওর মধ্যে আমার যত রকমের ফাইল আছে সব ফাইলেরই এক একটা সিগনেচার দেওয়া আছে, এই যে হেক্স সিগনেচার। আর এটা কি আইএসও সিগনেচার, আইএসও এটাও একটা এনকোডিং। যেমন আমাদের কি এখন আমরা ইউজ করি কি UTF-8, ওইটাই সবচেয়ে বেশি ইউজ এখন, তারপরে UTF-16 আছে। তেমনই এখানে আইএসও এইটা আছে, এটাও এক রকমের ফরম্যাটিং। তো এখানে বাইনারি সাপোর্ট করে, বাট UTF-8-এ বাইনারি ওইভাবে আসলে ধরা হয় না, শুধুমাত্র রিডেবলগুলাই কাউন্ট করে। তো এখানে দেখা যাচ্ছে কিছু ইয়ে আছে। এখন আমি যদি পিএনজি লিখে সার্চ দিই এখানে একটু, এই যে একটা পিএনজি ফাইল, তো এটা হচ্ছে পিএনজির যে হেডারটা, এই হেডার এটাকেই বলা হয় হচ্ছে ফাইল সিগনেচার। তো এখন যে হেডারটা আছে এটা হেক্সে আছে এবং এটা আছে বাইনারিতে। এখন আমি যদি এটা ইমেজটাকে টেক্সট এডিটরে ওপেন করি, পিএনজি ফাইলটাকে, তো এখানে কি এটা %PNG দেখতে পাচ্ছি কি না? এখানে ওকে যে %PNG, তারপরে আরও কিছু বাইনারি ডেটা আছে যেগুলো হিউম্যান রিডেবল না। তো এই জিনিসটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা হেক্সে কনভার্ট করে নিই। তো এখানে একটা হেক্স এনকোডেড আছে। এবার আমি যদি হেক্স এডিটরে দেখি, ওই সেম ফাইলটা ওপেন করে, এই যে 8টা বিট যদি দেখি, এই যে প্রথম 8টা, আচ্ছা 7, 0 থেকে শুরু হয়েছে, তাহলে 7। তো এই যে 7টা বিট আছে আমার কাছে, 7টা বাইট, বাইট না বিট, যাই হোক। তো এখানে যে 89504047 এই যে এই জিনিসটা আমার কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা একটা পিএনজি ফাইল। এখন আমার ইয়া কি করে, এই যে ডিটেক্ট করতেছে এটা একটা জেপিজি নাকি পিএনজি, এটাকে কি করছে, পিএনজি ইমেজ ডিটেক্ট করছে।
এখন ডিটেক্ট করছে কিন্তু এটার উপর বেস করে। এখন জেপিজিরও একটা সেম ফরম্যাট আছে নিশ্চয়ই, সেম একটা ফাইল সিগনেচার আছে বাট ডিফারেন্ট। আমি জেপিজিটা যদি দেখি, জেপিজির প্রথম যেই 8টা বিট এখানে কিন্তু এইটা। তো আমি যদি এইখানে একটু সার্চ করে দেখি জেপিইজি, এই যে জেপিইজি, ঠিক আছে। তো জেপিজির এটা দেখি, এটা ফুলফিল দেওয়া, এই যে FFT846 পর্যন্ত। এখানেও যদি দেখি, আচ্ছা এইখানের ফরম্যাটটা এইভাবে দিছে, তো এইটা কোনটার সাথে মেলে? এটা আমার এটার সাথে মেলে, ডিবি ডিবি কই, এই যে ডিবি এটার সাথে মেলে, ঠিক আছে। তো এটা হচ্ছে জেপিজি, তো এটার সাথে আমার মিলতেছে। তো যখনই মিলতেছে তখনই ডিটেক্ট করতেছে এটা একটা জেপিজি ফাইল। এখন আমি যদি কাজটা এমন করি, আমি সাপোজ এই জেপিজির 8 বিটের একটা সিগনেচার নিয়ে আমি যদি পিএনজির মধ্যে বসাই দিই তাহলে কেমন হবে? তারপর আমি পিএনজির মধ্যে বসাই দিছি, ঠিক আছে, এডিট করছি হেক্স, এই যে সিগনেচার কিন্তু এটা হয়ে গেছে। তো আমি যদি এবার এটা সেভ করি, আচ্ছা তার আগে পুরোটুক নেই, কত বিট পর্যন্ত আছে? আরো 4টা, আরো এই পর্যন্ত, ওকে। আমি পুরোটুক নিলাম, নিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এটা দেখি, এটা কিন্তু করাপ্টেড হয়ে গেছে। কারণ কি, আমি এখানে একটা চেঞ্জ করছি যেটা একটা মেজর চেঞ্জ, যার জন্য আমার এই ইমেজের মেইন হেডারটাই ঠিক নাই। তো ইমেজের হেডারই যদি ঠিক না থাকে, ইমেজ কিন্তু আমার লোড হবে না। এখন আমি এটা লোড হচ্ছে না, ঠিক আছে, এটা ইমেজ আমরা জানি, এটা করাপ্টেড হয়ে গেছে এটাও জানি। এখন এটাতে এই যে পিকো ডট ফ্ল্যাগ না, এটাকে তখন কি দেখাচ্ছিল? পিএনজি। এখন আমি যদি এটাকে সেমভাবে দিই, কি দেখাচ্ছে? আমার জেপিজি দেখাচ্ছে। তো আমরা কি করছি? আমরা হেডারটাকে চেঞ্জ করে দিছি। তো যখনই আমরা হেডারটাকে চেঞ্জ করছি, অর্থাৎ ফাইল সিগনেচারটাকে চেঞ্জ করে দিছি, তখন কিন্তু আমাকে এখানে জেপিজি দেখাচ্ছে, জেপিইজি ডেটা। তখন এ কিন্তু ওই ফাইল সিগনেচারের উপরে বেস্ট করেই শো করে। এখন আমি যদি এক্সিট টুলে দেখি, ওইখানেও সেম দেখাবে, পিকো, এই যে পিকোতেও কিন্তু, এই এক্সিট টুলেও কিন্তু জেপিজি দেখাচ্ছে। আবার যদি আমরা ফিক্স করে দিই ওইটা, তাহলে আবার দেখা যাবে আমাদের কারেক্ট পিএনজি দেখাচ্ছে। তখন আবার কিন্তু এটা ফিক্স হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে কি, সিটিএফে অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আমার এই ফাইলের যে হেডারটা আছে, এই হেডারটা কোনোভাবে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দিয়েছে আমার। যেমন আমি এটা একটু ডিলিট করি, এখানে একটা ব্যাকআপ আছে, ব্যাকআপটা আনি, এই যে পিকো, এটা কিন্তু আবার ব্যাক চলে আসছে। এবার এটাকে আবারও ওপেন করি, কই গেল? ওকে, হেক্সিটরে ওপেন করলাম। এখন আমি সাপোজ 89 আছে, এটাকে আমি 49 করে দিলাম কোনোভাবে, সেভ করলাম। জিনিসটা করাপ্টেড হয়ে গেছে। কারণ কি, এটা ডিটেক্ট করতে পারতেছে না যে ফাইলটা কি, উইন্ডোজ রিড করতে পারতেছে না, এখানে কি দেখাচ্ছে? সাপোর্ট করতেছে না। তো জাস্ট আমি একটা মাত্র ভ্যালু চেঞ্জ করছি, তাতেই কিন্তু পুরো ফাইলের জিনিসই চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এক্সিট টুলে দেখি বা ফাইলে দেখি, এটাকে একটা এরর দেখাইতে পারে। এই যে এখানে কি দেখে, এই ডেটা দেখাচ্ছে আমার, তার মানে কি এখানে ও কোনো হেডার খুঁজে পায় না যেটা আইডেন্টিক্যাল। কারণ কি, আমি হেডার সাথে হেরফের করছি। এখন সাপোজ সিটিএফে এমন একটা প্রবলেম দিল, লাস্টে পিএনজি লাগাই দিছে, বাট আমার ফাইল ওপেন হয় না, আমার আইডেন্টিফায়ার কাজ করে না, আমার কোনো কিছুতেই কাজ করে না। তখন আমরা কি করব? আমরা এই যে হেক্স এডিটরে ওপেন করব। হেক্স এডিটরে আমরা দেখব, এইগুলা দেখলে আমি বুঝতে পারবো, মানে এক সময় করতে করতে বা প্র্যাকটিস করলে, এই যে পিএনজি আছে, আইএসডিআর আছে, এরকম বিভিন্ন হেডারের জিনিস আছে আমার, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা পিএনজি বা জেপিজি। তো পিএনজিতে 4টা জিনিস দেখা লাগে, সেটা কি? পিএনজি, আইএইচডিআর, এই আইড্যাট, তারপরে এসআরজিবি নামে একটা জিনিস থাকতে পারে, নাও পারে। আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে আমার আইএনডি। এখন আইএনডিটা এখান থেকে নাই, কারণ আমি লাস্টে একটা এক্সট্রা ডেটা অ্যাড করছিলাম, তো তখন ওটা হারাই গেছে, তাই। তো ওটা খুঁজি আমি একটু, এই যে আইএনডি না। তো আমার কিন্তু ইমেজটা এই পর্যন্ত শেষ। এটা দিয়ে আইএনডি, তারপরে যে বি, তারপরে একটা ব্যাকটিক আছে, এটা দিয়ে বোঝায় কি ওইখানটাতে ইমেজটা আমার শেষ, ওর পরে আমার আর কিছু নাই। আচ্ছা আমি একটু ডিলিট করে দিই, সেভ করি। তো এই পর্যন্ত আমার ইমেজটা শেষ। তো এই কয়টা জিনিস দিয়ে আমার ইমেজটাকে আইডেন্টিফাই করা লাগে যে এটা পিএনজি কিনা।
তো এরকম বিভিন্ন টাইপের ছবি থাকতে পারে, বিভিন্ন রকম বাইনারি ফাইল থাকতে পারে, তো আমরা এইভাবে ম্যানুয়ালি দেখে করতে পারবো। তো আপাতত বোঝাচ্ছি, হেডারটাই বোঝাই। তো দেখা গেল আমাকে একটা প্রবলেম দিল, আমার শুধুমাত্র হেক্সাডেটার ওপেন করে দেখলাম যে এই ভ্যালুটা আমার ফাইল সিগনেচারের সাথে মেলে না, আমরা এটা সবসময় ইউজ করব। এরপর কি করব, আমরা এই হেডারটাকে ফিক্স করব। তো ফিক্স করার জন্য আমরা কি করব, আবার এইখানটাতে যাব। এখানে দেখতেছি আমরা এই ভ্যালুটা আমরা নেব। নেওয়ার পর এই যে 8টা বিট আছে প্রথম, এখানে কোনটার সাথে অমিল আছে সেটা দেখবো, যেটা যেটা সমস্যা সেটা ফিক্স করব। তো আমি এখানে ডিরেক্ট পেস্ট করে দিলাম, এই যে এখানে 89 চলে এসছে, সেভ দিলাম ইমেজটা। এবার যদি রিফ্রেশ করি, আচ্ছা ইমেজে এখনো কি করাপ্টেড আছে, বেশি চেঞ্জেস করে ফেলছি কি? আচ্ছা এই পার্টগুলাও তো চেঞ্জ করছিলাম, INDB, বেশি হেরফের করে ফেলাইছি মনে হচ্ছে। ইমেজটা স্টিল ফুলফিল শো করতেছে না। আচ্ছা আমি ব্যাকআপ ফাইলটা ওপেন করি, ব্যাকআপে কিছু আছে কিনা। আচ্ছা ব্যাকআপ তো করাপ্টেড অবস্থাতেই ছিল, আবার ডাউনলোড করি, বেশি করাপ্টেড করে ফেলাইছি। এটা কোন জায়গায় ছিল? আচ্ছা এখান থেকে দেখাই। তারপর আমি এটা ওপেন করতেছি, ওপেন করে আমি যদি এটাকে 49 করি, জাস্ট 49 করে যদি দেখি, ইমেজটা করাপ্টেড হয়ে গেছে। যদি আমি আবারও ফিক্স করি হেডারটুকু, তারপর পেস্ট করলাম, আবার 89 এলো, সেভ করলাম, রিফ্রেশ করলাম, ইমেজটা কিন্তু আবারও ফিক্স হয়ে গেছে। তো হেডার ফিক্স করলে ইমেজও ফিক্স হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে এমন হয় শুধু হেডারই না, আরও অনেক কিছু এখানে উলট পালট করা থাকে, পুরো ইমেজ ধরে তারপর রিকনস্ট্রাক্ট করা লাগে, অনেক প্যারা থাকে ওই ক্ষেত্রে। বেশি হার্ড করলে এরকম দিতে পারে, বাট এই ক্লাবে CTF-এ দেবে না, সিম্পলি দেবে না। তো এইভাবে আমরা একটা বুঝলাম যে PNG-র এই ফাইল সিগনেচার দিয়ে কিভাবে একটা কোনো ফাইল টাইপ ডিটেক্ট করে। যেমন আমি যে লিনাক্সের যে ফাইলটা আমি যদি দেখাই, ওইটা সাপোজ আমার কাছে এই যে VDI ফাইলটা আছে, সাপোজ আমি এটা এক্সটেনশন সরাই দিলাম, এমন হইতে পারে যে CTF-এ আমাকে এমন একটা ফাইল দিয়ে দিচ্ছে, আমার কোনো এক্সটেনশনই নাই, আমি বলবো কেমন এটা কি ফাইল? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফাইল কমান্ড ইউজ করা লাগবে। তো ফাইল যদি কালি দিই, কালি CLI, ওকে, এটা যদি দিই দেখাচ্ছে কি ভার্চুয়াল বক্স ডিক্স ইমেজ। তো এটা কিন্তু আমার এক্সটেনশনের উপর ডিপেন্ড করে না, এটা কিসের উপর ডিপেন্ড করে, আমার সিগনেচারের উপরে। আবার আমি এটার VDI করে দিই, ওকে। তো এইভাবে জিনিসটা কাজ করে। তো এটা গেল ফাইল সিগনেচার, ফাইল হেডার, ওকে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে আমি যে LSB ডেটার কথা বললাম, এখানে এর উপর একটা MSB দেখলাম প্রবলেম, জানি MSB দেওয়া, তখন দেখাচ্ছে LSB, এখন আছে MSB। এটাও সেমই, ওই MSB থাকুক বা LSB থাকুক, ওই সেম টুল দিয়েই হয়ে যাবে, JSTEC দিয়ে। এটা যদি দেখাই, JSTEC, ওই যে নিনজা। আচ্ছা প্রথমে অল্প একটু লিখে আমি যে ট্যাব মারি, ওটা অটো অটো নিয়ে নেবে, এটা একটা সুবিধা আছে। তো এটা যদি দেখি JSTEC মাইরে, আচ্ছা JSTEC এর মধ্যে পাইনি, দেখি দিয়ে দেখি, দিলে হচ্ছে আরো অ্যাডভান্স ইয়া করে অ্যানালাইসিস, যে হিডেন কোনো কিছু আছে কিনা। আচ্ছা তো মনে হচ্ছে এখানে কোনো কিছু পাবে না, কোনো কিছু পাই নাই JSTEC এর মধ্যে। তো এখন আমাদের কি করণীয়, এক্সিট তুলে দেখি কিছু আছে কিনা, কি নাম, নিনজা। আচ্ছা এক্সিট টুলেও নাই। আচ্ছা বিনকে দিয়ে দেখি আমরা, সুডো বিনক, দেখি। আচ্ছা বিনকের মধ্যেও কিছু নাই, জেডলিপ PNG এই দুইটা, এছাড়া কিছু নাই। তো আমরা প্রবলেমটা একবার দেখি। দিস ইমেজ passes LSB statistical analysis, we help must something visual artifacts present। আচ্ছা এখানে একটা সাজেশন দিছে, হিন্ট দিছে যে ভিজুয়াল আর্টিফ্যাক্টস, এবার এটা আরেকটা টাইপ।
এটাতে কি করব আমি সেটা আচ্ছা ছবিটা আগে একবার দেখি ছবিতে আছে কি। হুম, ও এটা আচ্ছা, এটা এটার জন্য আমরা একটা অনলাইন টুল ইউজ করতে পারি। এখানে যে এমএসবি ডেটা হিডেন আছে। এখন আমরা তো এলএসবি দিয়ে দেখছি যে স্ট্যাকের মধ্যে ইজিলি আসছে, তো এবার আমরা একটা অনলাইন টুল ইউজ করব, সেটা হচ্ছে সাপোজ অ্যাপারিসলভ। এই টুলটা অনেক ভালো, এটা শুধুমাত্র ইমেজ অ্যানালিসিসের জন্য, জেপিজি অনেকগুলো ফরম্যাটেরই। তো আমরা কি করব, এটাকে ওইখানে আপলোড করব। তারপর আপলোড করলাম, ডিপ অ্যানালাইসিস দিলাম, সাবমিট দিলাম। তো দেখি এখানে কিছু পাই কিনা। আচ্ছা এখানে এরর আসতেছে। আচ্ছা এখানে যদি না নেয় তাহলে আমার আরেকটা টুল আছে স্টেক অনলাইন, এখানে অবশ্যই হবে। তো এখানে আমি যদি আপলোড দিই জিনিসটা, এই যে এই জিনিসটা দেখাচ্ছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এই যে এমবেড ডেটা দেখার জন্য এখানে এমএসবি সিলেক্টের একটা অপশন আছে, এলএসবি একটা অপশন। তো আমি এমএসবি বললাম। এখন এইখানে এই যে বিট আছে, তো এইগুলো আছে বাইনারি বিট, এই যে 0 1 2 3 এরকম 8 বিটের বাইনারি থাকে। এই যে আমি যে দেখালাম না RGBA ভ্যালু, যে সাপোজ 154 50 80, এই যে RGB ভ্যালুটা দেখাইছিলাম, এই যে প্রত্যেকটা ডেসিমালে আছে, এই প্রত্যেকটাই আবার আমার কি হবে, বাইনারিতে কনভার্ট করা যায়। তো বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে আমার একটা বাইনারি পাইলাম। এখন এই প্রথমটা হচ্ছে এমএসবি, লাস্টেরটা হচ্ছে এলএসবি। আবার আমি যদি লাস্টের থেকে সামনের দিক যাই তাহলে এইটা এলএসবি, এরপর এইটা এলএসবি, এরপর এইটা এলএসবি। এখন এইটা হচ্ছে 0তম বিটের এলএসবি, এটা একতম বিটের এলএসবি। আচ্ছা বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে নাকি? হ্যালো? না মামা ঠিক আছে, মামা এটা কি রেকর্ড বল করছিস? বল সমস্যা নেই। রেকর্ড তো চলতেছে, বাট বেশি কমপ্লেক্স লাগতেছে। না না ঠিকই আছে মামা, তুই রেকর্ড রাখ, আমি তাহলে পরে দেখবো বুঝছিস, কালকে আবার 8টা থেকে 5টা তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা। আচ্ছা। তো এটা এটা হচ্ছে আর কি মেইন বেসিক। তো এই মেইন বেসিকে যে বাইনারি যেটা দেখাচ্ছি, এটা তোদের ক্লাবেও দেখাবে না। এটা এমনকি কেউই দেখাবে না এই বেসিকটা। এটা নিজে নিজে এক্সপ্লোর করছিলাম, সবাই দেখা যায় টুল মারে, বাট বেসিকটা কেউই জানে না। তো যাই হোক, এই টুলই মারি আপাতত, বেশি বেসিক দেখাইলে মাথা গোলাবে। তো আমি সাপোজ এমএসবি সিলেক্ট করে আমি সাপোজ যে এখানে কি 8 জিবি দেওয়া না, তো আমি সাপোজ রেডেরটা দেখলাম এলএসবি কিছু আছে কিনা। এবার আমি যদি ইয়া দিই, আচ্ছা এটা এমবেড ডেটা দিয়ে দিছি, আরে আমি এখানে এক্সট্রাক্ট ডেটা দেব, হিডেন ডেটা আর কি। ওকে। আমার রেকর্ডিং আছে না? হ্যাঁ। আর কালকে 8টায় ক্লাস আছে, তো মানে সকালে ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, এখানটাতে এখানে এক্সট্রাক্ট ফাইলসে যাব, আমি এক্সট্রাক্ট ডেটাতে। এরপর হচ্ছে এমএসবি চেক দেব। এবার হচ্ছে আমি সাপোজ 0তম রেড রেড মানে 8 জিবির মধ্যে রেড ভ্যালু এর সাপোজ এই 0 নাম্বার বিটের ইয়েটা চেক করব যে এর মধ্যে কিছু আছে কিনা। তো এর মধ্যে দেখা যাচ্ছে রিডেবল কিছু নাই। আমি যদি এর পরেরটা দেখি, পরেরটাতেও কিছু নাই। এটা যদি দেখি, এতেও কিছু নাই। থাকলে এখানে শো করতো প্রথম দিকেই বা ভেতরে রিডেবল ফরম্যাটে আর কি। আচ্ছা আমি একটু সবগুলা দিয়ে দেখি কিছু আছে কিনা। তাও কিছু পাই না। এখানে এখানেও পাই না। এভাবে কি দিয়ে দিয়ে দেখা লাগে একটু, পাইলেও পাইতে পারে, যেহেতু এখানে ভিজুয়ালাইজ করতে বলছে এর মধ্যেই থাকতে পারে। উম, তা তো এইভাবে করতে করতে একসময় পাওয়া যাইতে পারে। ধরে সব সিলেক্ট করে দিই, হয় কিনা। আচ্ছা এখানে কিছু পাই নাই।
বাট এটা যতদূর মনে পড়ে এরকমই কোথাও একটা ছিল। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না, দেখি ওয়ে কজিং করাপশন অফ দি ইমেজ। আচ্ছা, হোয়াট ইজ করাপশন ইন দি ইমেজ? আচ্ছা, এটা যদি পাওয়া না যায় এখন, আচ্ছা আমরা একটু তাহলে কালারটা চেক করব। তো আরেকটা টুল আছে আমাদের কাছে, সেটা হচ্ছে স্টেক ওভারিটাস। এটা আমাদের আরেকটা টুল, স্টেক সলভ নামেও একটা আছে। তো স্টেক সলভটা গ্রাফিক্যাল, তো আমরা চাইলে এতেও দেখতে পারি। এটার কিসে রাখছি জানি। তো এটা আমি ওপেন করলাম এইখানটাতে। এখন এখানে কালার মোড চেঞ্জ করা যায়, এরকম বিভিন্নভাবে মোড দেখা যায়। কি কালারের মোড আছে বিভিন্ন, আলফা প্লেন, তারপর এরকম রেড প্লেন, এরকম বিভিন্ন রকমের মোড আছে কালারের। তো দেখা যায় কি অনেক ক্ষেত্রে আমাদের এই কালার মোডের মধ্যে আমার ফ্ল্যাগ থাকতে পারে, বাট এইটার ক্ষেত্রে আসতেছে না, এটাতে আসলে এমএসবিতেই আছে। বাট আমার ওটা সিলেক্ট করে করে দেখা লাগবে আসলে কোনটাতে আছে। আরেকবার দেখি আমি কাজ করে কিনা। এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে ছিল, এটা একটু তাই একটু বেশি স্টেপ আছে। তারপর এমএসবি কোনো একটার মধ্যে ছিল। আচ্ছা, মোস্ট সিগনিফিকেন্ট বলছে, আমি সবগুলো উপরের দিয়ে দিলাম, দেখি। হ্যাঁ, এই যে, তো আমি এই যে 7 বিটের প্রত্যেকটার এমএসবি, এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এটা 0 থেকে যদি কাউন্ট করি, লাইক বাইনারি আছে আমার এরকম, এটা মোস্ট লেস সিগনিফিকেন্ট বিট, আর এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখন এইখান থেকে সাপোজ কাউন্ট শুরু করলাম, 0 1 2 3 এরকম 7 পর্যন্ত গেল, মানে অষ্টম বিট। তো আমি এটা দিলাম, এখন কি আমার এখানে কিন্তু একটা হিডেন প্যারাগ্রাফ টাইপের কিছু আমার এক্সট্রাক্ট করে দিছে এরা, ঠিক আছে। তো এটা যদি একটু বেটার ভিউতে আমি দেখাই, আচ্ছা এইখানটাতে ভুলভাল দেখাচ্ছে, দেখি সাইবার শেফে দেখি, তারপর সাইবার শেফে দেখাই। ওকে, এখানে কি দ্য প্রজেক্ট আচ্ছা, এখানে আবার স্পেসিফিক ইস্যু আছে। তো এখানে আমি একটা ইয়া পাইছি, এরকম টেক্সট পাইলাম। মানে এখানে কি বলছে, আমি যদি এটাকে একটু রিডেবল ফরম্যাটে আনতে চাই ভালো কইরা, তো দিয়া দিই এখানে যে টেক্সট স্পেসিং মেক ইট মোর রিডেবল। ওকে, দ্য প্রজেক্ট গুটেনবার্গ ইবুক দ্য হিস্ট্রি। ওকে, এখানে দেখি কিছু আছে কিনা। বুক কভার ডট জেপিজি, ফুল সাইজ স্পাইন ডট জেপিজি। আচ্ছা, এটার মধ্যে কি কোনো কিছু ছিল? ফরমোস্ট নিনজা দিলাম, সাপোজ দেখি হিডেন কিছু ছিল কিনা। আচ্ছা, হিডেন কিছু তো এখানে ছিল না, বাট ফ্ল্যাগটাও ডিরেক্ট নাই। কন্টেন্টস ভলিউম ফুলি ফরম্যাটেড। আচ্ছা, এখানে কি ডিরেক্ট মেসেজ চাইছে? এখানে চাইছে এলএসবি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা আচ্ছা, এলএসবি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আরেকটা জিনিস আছে আমার। আরে বেশি হার্ড দেখাই ফেলাচ্ছি নাকি আজকের এই স্টেগানোগ্রাফি। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হচ্ছে কি করে, এটা ফ্রিকোয়েন্সি দিয়া মেবি ইয়া করছিল, কি গেল টাইটেল, এই বুক ল্যাঙ্গুয়েজ, স্টার্ট অফ দি প্রজেক্ট গুটেনবার্গ।
আচ্ছা, এর পরের স্টেপটা যে কি ছিল আমার মনে নাই। এর মধ্যে কিছু দিছে কিনা দেখি। গুটেনবার্গ এখানে একটা সাইট দিছে। আচ্ছা, ফ্ল্যাগটা হচ্ছে ডিরেক্ট আসবে, বাট এখানে মনে হয় আরো কিছু স্টেপ আছে। আচ্ছা দেখি তো, ফুলটা সাবমিট করে দেখি আমি। এটাই কি ফ্ল্যাগের মধ্যে ছিল আমার মনে নাই। ওকে, ফ্ল্যাগ। এটা ফ্ল্যাগ ছিল না। আচ্ছা, এটা আমার মনে নাই আর কি ছিল, যাই হোক। আমি অন্য আরেকটা দেখাই। তো এটা গেল হচ্ছে আরেকটা টাইপ। এভাবে আর কি এলএসবি এমএসবি থেকে হিডেন ডেটাগুলো আমরা এক্সট্রাক্ট করব। তো এটা গেল এলএসবি এমএসবি পার্ট। এইটুকু কি বুঝতে সমস্যা আছে আর কারোর? না, আর সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমি এই জিনিসটাই দেখাই। এবার হচ্ছে এই যে স্টেক সলভ যে ওপেন করছিলাম আমি, এবার এইটার কাজটা বোঝা। এই যে বিভিন্ন প্লেন আছে, বিভিন্ন কালার মোড আছে। তো বিভিন্ন কালার মোডে দেখা যায় কি, একটা কালার মোড যখন দেখা যাচ্ছে আমি ব্লু প্লেনে আছি, তো ব্লু প্লেনে সাপোজ এমন করলো যে আমার ব্লু কালারের কিছু একটা আমার সরাই দিল। তো ব্লু বাদে যেগুলো আছে সাপোজ আমাকে শুধু ওইগুলো শো করতেছে। তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে যেটা আমার নর্মালি ভিজুয়ালাইজেশনে শো করতেছে না, আমার এই কালার মোড শো করলে সেটা মানে চেঞ্জ করলে সেটা শো করবে। যেমন আমি যদি ওইটার কথা বলি, এটা ফুলের যে ছবি দেওয়া, এটাকে যদি আমি এটাতে ওপেন করি, তা ফুল পাথ ওপেন করা লাগবে। আচ্ছা, ডাবল এক্সপোজার, এই তো ওপেন হয়েছে। তো এটা যদি দেখাই, আমি যদি এটা চেঞ্জ করতে থাকি, কালার মোড চেঞ্জ হচ্ছে। এই যে কালার মোড যখন চেঞ্জ করছি, আমি কিন্তু নর্মালি কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। নর্মালি কিন্তু এরকম, বাট যখন চেঞ্জ করছি এক পর্যায়ে যে আমরা এখানে কিন্তু ফ্ল্যাগ টাইপের কিছু একটা পাইছি। এই যে এইটা, এটা আরো বেশি স্পষ্ট। এইটা আরেকটু যদি চেঞ্জ করি দেখি আর কিছু পাই কিনা। এই যে এবার কিন্তু ফুলটুকুই পাইছি, বাট এটা ক্লিয়ার না। আরেকটু চেঞ্জ করে দেখি আরো ক্লিয়ার হয় কিনা। আচ্ছা, আচ্ছা এটা বেশি ক্লিয়ার, বাট এটাতে ফুলফিল দেওয়া আর কি, ফুলই দেওয়া আছে। এখানে কি লেখা আছে, সোয়াম সিটিএফ মেসেজেস অর কোড ক্যান বি হিডেন ইন ইমেজেস। তো আমি পড়তে পারছি এটা। ও, বাকিদের বোঝা যাচ্ছে কিনা কি জানি। তো এটা পাওয়া গেছে। তো এইভাবে কালার মোড চেঞ্জ করেও আমরা অনেক কিছু কিন্তু মানে হিডেন কিছু থাকলে পিএনজিতে, এটা কিন্তু শুধুমাত্র পিএনজিতে সম্ভব, অন্য কোনো ইসে কিন্তু হবে না, জেপিজিতে হবে না। কারণ একমাত্র পিএনজির মধ্যেই এগুলা ওভারলে করে সেভ করলে ডেটাগুলা ওইভাবেই সেভ থাকে। তো এটা অনলাইনে টুলে আরো ইজিলি আসতো। যেমন আমি যদি অ্যাপারি সলভে দিই, অ্যাপারি সলভে সবচেয়ে ভালো আসতো। আর এটার আরো টুল আছে, বাট অতগুলা দেখাচ্ছি না একবারে, তাহলে মাথা গোলাই যাবে। দেখি নেয় কিনা, নাকি আবার এরর দেখাবে এটাই। এটাতে সবচেয়ে বেশি ভালো কাজ করে জেপিজির গুলো। আচ্ছা, এটা নেছে, ফাইল সাইজ ছোট বলে মনে হয় ঠিকঠাকই নেছে। তো এই যে এখানে কিন্তু এখানেও দেখাচ্ছে, এখানে কিন্তু একবারে দেখাচ্ছে সব আরো ভালোভাবে, আরো বেশি ক্লিয়ার আছে। তো একটা টুল, আর এটাতেও সেম ভাবে এটাতেও কাজ করবে। এটাতেও যদি দেখাই, আমি এবার যদি এই যে এখানে যে কালার মোড চেঞ্জ করা যায়, ঠিক আছে। আমি যদি ফুল ব্লু দিই তাহলে একরকম, ফুল গ্রিন দিই একরকম, ফুল রেড, ইনভার্স যদি দিই একরকম, এলএসবি হাফ দিই, এই যে এলএসবি হাফে কিন্তু একটু ভিজুয়ালাইজ হচ্ছে আমার, অ্যাটলিস্ট বোঝা কিন্তু যাচ্ছে যে কিছু একটা আছে, এই যে লেখা আছে অনেকটাই বোঝা যাচ্ছে। তো একটা আরেকটা আছে কি, ব্রাউজার বিট, এখান থেকে আমরা ওইরকম স্টেক সলভের মতো সরাই সরাই দেখতে পারি আমরা, ঠিক আছে এরকম। তো এইভাবে এই দুইটা টুল আমরা ইমেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করতে পারি। এখন আমরা যে অনেক স্যারদের দেখছি না, রিসার্চ আছে ডিজিটাল ইমেজ প্রসেসিং,
স্যারদের রিসার্চে আছে না অনেকেরই, যে ডিজিটাল ইমেজ প্রসেসিং নিয়ে রিসার্চ করছে। তো দেখা যাচ্ছে তাদেরও কিন্তু এরকম এই বিভিন্ন ইমেজ বিট, তারপর ওইসব ফাইল সিগনেচার এইসব নিয়ে কাজ করা লাগছে। এখন আমি যে দেখাচ্ছিলাম না এলএসবির মধ্যে কিভাবে একটা ইমেজে একটা কোনো ডেটা হিডেন থাকে, সেটা ওটা কিন্তু একটা কোর লেভেলের বেসিক, যেটা আমি পুরোটা কিন্তু দেখাই নাই। তো দেখা যাচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং ওই পার্টটাও করা লাগে, যতদূর দেখলাম ওদের ওইখানে ছিল টপিকে। তো ওইটা গেল ওটা। তো সিটিএফে কিন্তু অনেক কিছুই আছে, মানে শেখারও আছে, আবার টাইম নষ্ট করার মতো অনেক কিছু আছে। তো বেশি টাইম নষ্ট করা যাবে না এদিকে, আবার যদি এদিকে ইচ্ছা থাকে রিয়েল সাইডেও ঢোকা লাগবে। তো এটা গেল ইমেজের পার্ট, মোটামুটি ইমেজ পার্টটা ক্লিয়ার। এরপর যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা এনক্রিপশন নিয়ে। এখন আমি সাইবার শেফে আরেকবার যাই। তো বন্ধু কাল সকালে ক্লাস আছে, পরে দেখে নেবো না। টাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিদের আর কার কার ক্লাস আছে? 8টার সময়। ক্লাস তো আমারও আছে, দেখি। আচ্ছা আচ্ছা, করবি তোরা? ক্লাস করবো, প্যারা নাই, তুই করতে থাক, চালাতে থাক। আচ্ছা, তো এনক্রিপশনে আরেকটু দেখাই, সেটা যেগুলো সিটিএফ এ ফ্রিকুয়েন্টলি দেয় সেটা হচ্ছে এক্সর। এখন আমি সাপোজ লিখলাম রুয়েট ডট এসি ডট বিডি, দেখি। হ্যাঁ, আজকে শুধু ফরেন্সিক পার্ট আর ক্রিপ্টো পার্টটা দেখাচ্ছি, আর বেশি কিছু দেখাচ্ছি না, কারণ বেসিকের মধ্যে এগুলাই আর কি দ্রুত টানা যাবে, বাকিগুলো দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তো সাপোজ দেখলাম রুয়েট ডট এসি ডট বিডি। এখন আমি যেটা এক্সর করি, এক্সর হচ্ছে সবচেয়ে বেসিক এনক্রিপশন। এনক্রিপশনের কথা যদি বলি, এক্সর দিয়েই বলা যায় শুরু হয় সিটিএফ এগুলা বেশিরভাগ। তো এক্সরে সাপোজ আমি একটা কি দেব, তো কি দিলাম সাপোজ রুয়েট। এখন এই যে রুয়েট ডট এসি ডট বিডি আছে, এটাকে আমার একটা এরকম ফরম্যাটে আমার এনক্রিপ্ট করে দিছে। এখন কেউ যদি এই কিটা না জানে, তাহলে আমার এটা বের করতে পারবে না। এখন আমি যদি এটা কপি করি, তারপর আমি উপরে পাঠাই দিলাম, এখন আমাকে এটা দিয়েছে সিটিএফে। আর সিটিএফ এগুলো হেক্স ফরম্যাটে দিতে পারে, হেক্স ফরম্যাটে দিয়ে বললো যে এটা হিন্ট দিয়ে দিলো যে জ্বর এনক্রিপশন আছে, এরকম একটা হেক্স ফরম্যাটে দিলো। এরকমও থাকবে না, এরকম দেবে। রিপ্লেস করি, ওকে। তো আমার এটা এই ফরম্যাটে দেবে। এখন এই ফরম্যাটে দিলো সাপোজ, আমি কি করবো, আমার মনে হচ্ছে যে এটা হেক্স ফরম্যাটে আছে, আমি তো হেক্স থেকে ডিকোড করলাম, এটা আসলো। এরপর আরেকটা ধর হিন্ট দিলো যে এটা জ্বর এনক্রিপশন আছে, তো জ্বর আমি দিলাম, দেওয়ার পর আমি কিটা দেবো UTF-8। কিটা দেখা গেল বের করা লাগতে পারে অনেক সময়, আমি জাস্ট বেসিকটা বোঝাচ্ছি, বাট রিয়েল কেমন দেয় ওইটা দেখাচ্ছি না, বেসিকটা দেখাই রাখতেছি। তো আমি কিটা দিলাম রুয়েট, তাহলে কি রুয়েট ডট এসি ডট বিডি আমি আবার পেয়ে গেছি। এখন যারা সিপি করে ওদেরও তো এক্সর নিয়ে কাজ করা লাগছে, তাই না? সবাই তো সিপি করছে মনে হয়। এখন এক্সরে যেটা হয়, সাপোজ সবাই তো প্রবলেম সলভিং ইউজ করছে, বাট ইমপ্লিমেন্টেশন দেখে নাই। তো এক্সরের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এই এনক্রিপশনেই। এখন আমরা যে নর্মালি এক্সর করি, 1-0 রে করলে 1 আসে জ্বরে, 0-0 রে করলে 0 আসে, আবার 1-1 রে করলে 0 আসে। তো এটা জাস্ট এক্সরের বেসিক ফর্মুলা। তো ওই সেমভাবেই আমি যে রুয়েট ডট এসি ডট বিডি লিখছি, এই প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু একটা আস্কি ভ্যালু আছে যেটা ডেসিমালে। তো যেটা হয়েছে, প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে আমার এইভাবে এক্সর করছে। সাপোজ আমি রুয়েটের জন্য ডেসিমালে পাবো হচ্ছে 114। এটা হচ্ছে আর এর কি বলে ডেসিমাল ভ্যালু আস্কিতে। এখন এটাকে কি করে ওরা এক্সর করলো সাপোজ 8 দিয়ে, মানে যেটা আমি কিতে ইনপুট দেবো ওইটা দিয়ে হচ্ছে জ্বর করে। তো 8 দিয়ে যদি জ্বর করি পাই কি আমি 122। তো এটাকে আবার যদি ক্যারেক্টারে নিই আমি, তাহলে আমার সাপোজ জেড আসলো। তো কাজটা করে জিনিসটা এরকম, এভাবে ফুলটুকু আমার এনক্রিপশন করছে জাস্ট এক্সর দিয়ে। তো এটা দেখালাম যে এক্সর কিভাবে কাজ করতেছে, এটা একদম বেসিক এনক্রিপশন। এরপর হচ্ছে সিজার সাইফারটা তো দেখালাম যে শিফটিং করে।
তো দেখা যাচ্ছে একটা প্রবলেম দিল আমারে। আমি সাপোজ রুয়েট দিছি, আমার কেউ একজন সাপোজ আমি রড দিয়ে দেখাই, রড সাপোজ 13 হচ্ছে 13 শিফট। আর সিজার সাইফার ডিরেক্টলিও ইয়া করা যায়, আরেকটা টুল আছে crypti.com, এখানে আরো ভালোভাবে বোঝা যাবে বিষয়টা। সাপোজ এইটা আছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ, এটাকে সাপোজ আমি এনক্রিপশন মোড দিলাম, এখানে সিজার সাইফার। ওকে, তো এই যে এখানে কি করছে, 7টা শিফট করছে, তাহলে 7টা শিফট করলে এর জায়গা চলে আসে এইচ, বি এর জায়গা চলে আসে আই। আমি যদি শিফট বাড়াই তাহলে কিন্তু আমার ঠিক যতটা দেব ঠিক তততম ক্যারেক্টার আমার এখানে কি বলে সফট হবে। এ এ এ কে ইয়া করবে এন দিয়ে এরকম। তো এইভাবে সাপোজ আমার এইভাবে দিছে, এখন এটা রেঞ্জ হচ্ছে 26 পর্যন্ত, কারণ 26টা ক্যারেক্টার। তো সাপোজ আমি এটা কপি করলাম, এখন ডিকোড করতে হবে। সাপোজ আমার দেখে মনে হচ্ছে যে এটা সিজার সাইফার, অনেক ক্ষেত্রে হিন্দিতে পারে, অনেক ক্ষেত্রে নাও দিতে পারে। ওটা আমাদের বুঝে নিতে হবে, যে অ্যাপ্লাই করে দেখতে হবে যে কাজ করে কিনা। তো আমরা সিজার সাইফার দিয়ে সাপোজ ডিকোড দিলাম, ডিকোড মোড সিলেক্ট করে এরকম প্লাস প্লাস দিয়ে আমরা দেখব যে কোনটায় আসলে কাজ করে, যে কোনটায় হিউম্যান রিডেবল ফরম্যাট আসে। তো সাপোজ এই যে 44 এখানে আসছে, এটা আসলে লুপের মতো, 26 শেষ হয়ে গেল, 27 আসলো, ওটা আলটিমেটলি 1 হিসেবে প্লাস হচ্ছে, মানে রেঞ্জ যখন বাইর হয়ে যায় তখন। আমি যদি সেম কাজটা এখানে করতাম, রড 13 ব্রুট ফোর্স নামে একটা আছে, রড 13, বাট এটাতে 13টা শিফটিং মনে হয়, এর বেশি নাই, না 26টাই আছে, 26টা আছে। বাট এই যে এখানে আসছে এই যে 8 শিফটিংয়ে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ, এটা কিন্তু আমি পাই গেছি। তো এখানে আমি ডিরেক্ট পাইছি, এটা একটা ব্রুট ফোর্স টাইপের করছে, মানে সবগুলা একসাথেই আমাকে দেখায় দিছে 26টা চেঞ্জই, এটা সহ 26টা, এখানে 25টা। তো এটা গেল সিজার সাইফার, এটা খুবই কমন। আরেকটা আছে অ্যাফাইন সাইফার, তো এখানে আছে সাপোজ আমি এটা দেখালাম অ্যাফাইন সাইফার। তো অ্যাফাইন সাইফারে এরকম থাকবে, সাপোজ আমাকে এটা দিয়ে দিল, অ্যাফাইন সাইফারের ক্ষেত্রে হিন্টটা দিয়ে দিতে পারে। তো আমি এটা যদি ডিকোড করি, আচ্ছা এটা ওই আগেরটা আসতেছে এনকোডে, ওইটা আমি এই বেশি হয়ে গেছে রে। তারপর এটা আছে, এখন এটা অ্যাফাইন সাইফারে যদি ইনকোড করি এটা আসে, আবার যদি ডিকোড করি তাহলে আবার এটা আসতেছে। তো এটা গেলো অ্যাফাইন সাইফার, এটাও অনেক আসে। আবার এখানেও যদি দিই আমি, এখানেও থাকার কথা অ্যাফাইন সাইফার, এই যে অ্যাফাইন সাইফার ডিকোড দিয়ে দিলাম। এখানে আবার হচ্ছে মোড চেঞ্জ করতে হবে, যা এরকম মোড চেঞ্জ করে করে দেখা লাগবে, বাট এক্ষেত্রে ক্রিপ্টিটা ভালো, ক্রিপ্টি টুল। আর তার থেকে বেটার হচ্ছে decode.fr, বাট এই সাইটটা আমার আসতেছে না 2 দিন ধরে, হয়তো ক্লাউড ফ্লেয়ার ইস্যু, ক্লাউড ফ্লেয়ার ডিএনএস চেঞ্জ করলে হয়তো আসতে পারে, যাই হোক। তো ওই আরেকটা টাইপ গেল, আরেকটা ইম্পর্টেন্ট টাইম, সেটা হচ্ছে হ্যাশ। সাপোজ আমি দেখলাম রুয়েট, এখন আমাদের অনেকগুলো হ্যাশ আছে। এখন মন্ডল স্যারের ক্লাস পাইছে কে কে ডিএস এর? তোরা মন্ডল স্যারের ডিএস এর ক্লাস পাইছিস সবাই? আছে তো কয়জন, 3জন এক্সট্রা। আচ্ছা হাসি ম্যাডাম পাইলে লাভ নাই তাহলে। আচ্ছা তো দেখাই, সে একটা মানে মন্ডল স্যার একটা হ্যাশ ফাংশন বলে একটা জিনিস করাইছিল ইসে ডিএসএ তে, বাট ওইটা এটা একটু আলাদা, বাট জিনিসটা অনেকটা সিমিলার টাইপ। তো আমি হ্যাশে যেটা হয়, হ্যাশের বিভিন্ন জিনিস আছে, মানে বিভিন্ন অ্যালগোরিদম আছে, এক একটা অ্যালগোরিদমের লেন্থ থাকে এক এক রকম, কাজ করে এক এক রকম, বাট ওইটা দিয়ে কি করে ইন্টিগ্রিটি চেক করে কোনো একটা ফাইলের। তো MD5 লিখলাম, MD5 একটা হ্যাশ আছে, তো আমি যদি MD5 দিই, এখানে এই লেন্থের একটা, কত লেন্থ এটা মনে হয় 32, হ্যাঁ 32 লেন্থের। তো MD5 এর আমি যত রকমেরই কিছু দিই না কেন, সব সময় 32 লেন্থের আমি একটা হ্যাশ পাবো MD5 এর ক্ষেত্রে। আমি যদি এরকম আরও আছে লাইক 7256, 7212, তারপরে MD4 আছে আমার,
MD4 এর লেন্থ মেবি 28। এরকম বিভিন্ন লেন্থ আছে এখন। আচ্ছা, এটাও 32। এখন সাপোজ আমাকে সিটিএফ এরকম একটা হ্যাশ দিয়ে দিয়েছে। তো হ্যাশের ক্ষেত্রে আচ্ছা আমি একটা জিনিস দিই, সাপোজ পাসওয়ার্ড দিলাম। তো এটা সাপোজ পাসওয়ার্ডের একটা হ্যাশ। এখন সিটিএফ এ হ্যাশ দিয়ে দিল। তো আমার দেখে মনে হচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল হইতে পারে। তো আমি ফার্স্টে হেক্স দিয়ে ট্রাই করলাম, ফ্রম হেক্স। আচ্ছা, হ্যাশটাই তো ইয়ে করলাম না। তো হেক্সে কিন্তু আমি কিছু পাচ্ছি না, তার মানে আলটিমেটলি এটা হেক্সে না। এরপর কি দেখবো, এটা লেন্থটা দেখবো, লেন্থ। তো লেন্থ যদি 32 হয় তখন এটা বুঝতে পারি যে না, এটা হয়তো বা এই হ্যাশ হইতে পারে। তো এক একটা হ্যাশের এক একটা স্পেসিফিক লেন্থ আছে। তো ওটা যদি গুগলে দেখি আমরা পেয়ে যাবো, ওটা নিয়ে প্যারা নাই। এখন এই হ্যাশটাকে আমার ক্র্যাক করতে হবে, তো এর জন্য কিছু সাইট আছে। আর কালিতেও কিছু টুলস আছে, বাট ওটা এখন দেখাচ্ছি না যেহেতু অনেক বাজে গেছে। তো এটা যদি ক্র্যাক করি, যদি এর পাসওয়ার্ড লিস্টে থাকে, তাহলে আমাকে এটা বের করে দেবে। এখন হ্যাশটা কীভাবে কাজ করে সেটা বলি। আমি যেই লেন্থেরই ইনপুট দিই না কেন, হ্যাশের লেন্থ কখনো চেঞ্জ হবে না। আমি যদি সামান্যতম চেঞ্জ করি কোনো একটা টেক্সটে, লাইক এখানে রুয়েট আছে, এখানে MD5 দিলাম, এটা আসলো। আমি লাস্টে বা আগে সাপোজ একটা স্পেস দিলাম, পুরা হ্যাশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আমরা হ্যাশ মানে এটা হচ্ছে একটা অনওয়ে ফাংশন, ঠিক আছে? অনওয়ে ফাংশন কি, এটা কি সবাই বুঝি আমরা? প্রোগ্রামিংয়ে কি করছি? বল, ওয়ান ওয়েটা বল। আচ্ছা, ওয়ান ওয়ে ফাংশনটা কি, তোর দেখা যাচ্ছে তুই ওই ফাংশন দিয়ে কোনো একটা কিছু আউটপুট পাইলি, ওটা তুই আউটপুট পাচ্ছিস ঠিকই, কিন্তু ওটাকে তুই রিভার্স করতে পারবি না। যেমন আমি যদি MD5 এ নিই, আমাকে এখানে যে একটা আউটপুট দিচ্ছে, আমরা কি নর্মালি যদি একটা এনকোডিং করতাম হেক্সে টু হেক্স, এই হেক্সে কিন্তু আমরা আবার এটাতে ব্যাক করতে পারতাম ডিরেক্ট, কারণ এটা একটা এনকোডিং। তো এনকোডিংগুলোতে বা এনক্রিপশনগুলোতে আমরা রিভার্স করতে পারি, কিন্তু হ্যাশের ক্ষেত্রে আমরা রিভার্স করতে পারি না। অর্থাৎ এটা কোনোদিন ব্রেক করা সম্ভব না। হ্যাশ অ্যালগোরিদমকে কখনো ব্রেক করা সম্ভব না, কিন্তু ব্রুট ফোর্স করা সম্ভব। কিভাবে? এখানে দেখা যাচ্ছে কি, এই যে এখানে যে একটা হ্যাশ দিছে, এখন এই হ্যাশটা সাপোজ এই যে রুয়েট যে টেক্সটটা, এইটার একটা হ্যাশ, ঠিক আছে? তো আমি সাপোজ এটাকে রিভার্স করতে চাচ্ছি, বাট রিভার্স তো ওইভাবে করা যায় না। তো আমার কাছে একটা পাসওয়ার্ড লিস্ট থাকে, বা দেখা যাচ্ছে একটা লিস্ট থাকে, ওয়ার্ড লিস্ট। তো আমরা কি করি, সাপোজ যে রুয়েট আছে, আমার কাছে একটা ওরা হ্যাশও দিয়ে দিচ্ছে। এখন সাপোজ এমন হতে পারে কোনো একটা ওয়ার্ড লিস্টের মধ্যে আমার রুয়েট আছে। এখন আমরা কি করলাম, রুয়েটকে ওরা যে অ্যালগোরিদমে কনভার্ট করছে, সাপোজ ওরাও MD5-এ কনভার্ট করে আমাকে এই হ্যাশটা দিছে। আমি কি করব, রুয়েটকেও MD5 হ্যাশে কনভার্ট করব। এখন রুয়েটকে MD5 হ্যাশে কনভার্ট করে আমি কি পেলাম, এটা পেলাম। এখন কি করবে, ওই দুইটা হ্যাশ কম্পেয়ার করবে। তো যদি ওটা ম্যাচ করে, তার মানে কি ওইটার অ্যান্সার হচ্ছে রুয়েট। তখন কি, পাসওয়ার্ড আমার ক্র্যাক হয়ে গেছে। সাপোজ ওটা একটা পাসওয়ার্ডের হ্যাশ, তো পাসওয়ার্ড আমার ক্র্যাক হয়ে গেল। এখন দেখা যায় কি, আমরা যে ওয়েবসাইটে বিভিন্ন লগ ইন করি, ওইসব পোর্টালে আমাদের পাসওয়ার্ডগুলো কিন্তু ডেটাবেজে ডিরেক্ট প্লেন টেক্সটে সেভ হয় না। কারণ সেভ যদি হয়, তাহলে দেখা যাচ্ছে হয় সেই কোম্পানিগুলো আমাদের কনফিডেন্সিয়াল ডেটা দেখতে পারবে, আমাদের পাসওয়ার্ডগুলো পাবে। আর নয়তো কেউ যদি ডেটা ব্রিচ করে, আমাদের পাসওয়ার্ডগুলো কিন্তু প্লেন টেক্সটে পুরা কি বলে ব্রিচ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আমরা কেন বলি লং লেন্থের পাসওয়ার্ড ইউজ করতে, ওই জন্যই যে লং লেন্থের যদি পাসওয়ার্ড ইউজ করি আমরা, তাহলে ওইটা ক্র্যাক করতে অনেক টাইম লাগে আমাদের, কারণ এটা সহজে সচরাচর পাওয়া যায় না। বাট ছোটোখাটো যদি পাই, দেখা গেলো রুয়েট নামে এইটা কোনো না কোনো একটা ডেটা ব্রিচ বা কোনো একটা ওয়ার্ড লিস্টে আমার আছে, তো আমি কিন্তু ওইটা যদি কেউ পাসওয়ার্ড হিসেবে ইউজ করে, আমি ওইটা যদি কোনোভাবে হ্যাশটা খুঁজে পাই কোনো জায়গা থেকে, ওটা কিন্তু ক্র্যাক করলে আমি ওর পাসওয়ার্ডটা পেয়ে যাব। ফেসবুকেও কিন্তু ওদের নিজস্ব অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদম ওরা পাসওয়ার্ড আর কি হ্যাশ আকারে সেভ করে, ওটা কিন্তু চাইলে মার্ক জুকারবার্গও পারবে না ওর পাসওয়ার্ড কি ওটা জানতে। ঠিক আছে? তো এটা হচ্ছে ডেটা সিকিউরিটির জন্য ইউজ করে হ্যাশ অ্যালগোরিদম। এটা ডেটা এনক্রিপশন মানে কি বলে, মূলত পাসওয়ার্ড স্টোরের জন্য ইউজ করে। এই একটা গেল ইউজ কেস। আর একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস আছে হচ্ছে আমাদের ফাইল ইন্টিগ্রিটি চেকিংয়ে। এখন এই যে আমরা যদি কালির সাইটে যাই, কালি
ডাউনলোডসে গেলাম। সাপোজ আমার কাছে একটা ভার্চুয়াল মেশিন আছে। এখন আমি সাপোজ এখান থেকে ডাউনলোড দেব। এখন ডাউনলোড দিলাম। এখানে একটা সাম নামে জিনিস দেখতে পাচ্ছি। সামে যদি ক্লিক করি এখানে একটা 7256 সাম দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা হ্যাশ ভ্যালু। এই হ্যাশ ভ্যালুটা কোথা থেকে আসছে? আমরা যে ফাইলটা ডাউনলোড করছি ওই ফাইলটা সাপোজ আমরা দেখলাম। সাপোজ আমার ডাউনলোড করা আছে, সাপোজ এইটা। তো এটা যদি আমরা দেখি একটু, ওখানে কি বলছে 7256 সাম। তো লিনাক্সে কমান্ডই আছে হ্যাশ বের করার, 7256 সামি। এটা লিখে আমি সাপোজ ফাইল নেমটা দিলাম কালি। এতে যে কালির ওই ফাইলটা দিলাম। দেওয়ার পর যেহেতু বড় ফাইল সেক্ষেত্রে একটু হ্যাশ বের করতে টাইম লাগতেছে। ওকে, আচ্ছা বড় ফাইল অনেক, ছোটখাটো ফাইল দেখাই। তারপর 7256 সাম, আমি সাপোজ একটা ইমেজ আছে কোড ক্লাউড, এটা দিলাম। তো এখানে একটা হ্যাশ পাইছি, এটা 7256 সাম। তো এটার লেন্থ কিন্তু অনেক বেশি আরো। এটা মেবি 64 নয় লেন্থ। হ্যাঁ এটা 64। তো এটা হচ্ছে লেন সাইজ, এই কি বলে, হ্যাঁ লেন। তো দেখা যাচ্ছে আমি সাপোজ এইটা হচ্ছে কোথাও থেকে ডাউনলোড করছি। এখন ওই যেখান থেকে ডাউনলোড করছি ওরা ফাইলটার ইন্টিগ্রিটি চেকের জন্য আমাকে একটা হ্যাশ প্রোভাইড করছে। আমি ডাউনলোড করার পর কি করব, এইভাবে একটা ওদের হ্যাশ চেক দেব যে না ফাইলটা ঠিক আছে কিনা। যদি হ্যাশ ভ্যালু আমার ম্যাচ করে তাহলে বুঝতে হবে কি ফাইলটা অথেন্টিক আছে, কোনো রকমের ডেটা ড্রপ হয় নাই বা ডেটাগুলো আসার পথে কোনো রকমের ইন্টারাপশন হয় নাই, মানে অন্য কেউ আমার ডেটার সাথে হেরফের করে নাই। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যে গেমের বিভিন্ন পাইরেসি সাইট থেকে যে ক্র্যাক গেম ডাউনলোড করি ওইগুলো কিন্তু সব ম্যালওয়্যার থাকে, ম্যাক্সিমামই সব ম্যালওয়্যার করা, সে যতই যা হোক না কেন। অনেকে তো মানে এটাও ইউজ করে, এই সাইটের থেকেও গেম ডাউনলোড করা যায় অনেক। এখানে গেমস আছে, এখান থেকেও ফ্রিতে গেম ডাউনলোড করা যাবে। গেমসে গেলাম, সাপোজ এই যে অনেক গেম আছে কিন্তু। এখন যখন আমি একটা কোনো গেমে গেলাম, সাপোজ একটা রিপ্যাকে, এখানে একটা হ্যাশ দিয়ে দেওয়ার কথা ওদের, মোস্ট প্রবাবলি থাকবে একটা। এগুলো কি দেয় নাই? এই যে ইনফো হ্যাশ নামে একটা জিনিস দেখা যাচ্ছে এখানে। এই যে একটা হ্যাশ দেওয়া, এটা কিন্তু একটা MD5 হ্যাশ, ঠিক আছে? আমি যদি লেনটা চেক করি, যদি আচ্ছা 40 দেওয়া, 40-তে কোন হ্যাশ আসে? 40-তে আচ্ছা আমি এই হ্যাশ চেক করার জন্য টুল আছে লিনাক্সে, যেটা হ্যাশটা কোন ফরম্যাটের। তো এটার জন্য একটা আছে হ্যাশ আইডি। হ্যাশ আইডি দিয়ে যদি আমি এটা দিই, হ্যাঁ ডিটেক্ট করতেছে, এটা হচ্ছে SHA-1। আচ্ছা SHA-1 এর হ্যাশ। এখন আমি এটা দেখি, SHA-1 হ্যাশ লেন। SHA-1 হ্যাশ লেন কত? 40 ডিজিট হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে? তো এটা কিন্তু 40 ডিজিটের একটা হ্যাশ। তো এখানেও কি দেওয়া, 40 ডিজিটের একটা SHA-1 হ্যাশ দেওয়া। তো আমরা এখানে যে টরেন্ট থেকে ডাউনলোড করতেছি, তো টরেন্টে কি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কম্পিউটার থেকে অনেকগুলা কি বলে সিড করা থাকে। ওইখান থেকে দেখা যাচ্ছে কানেকশন ক্রিয়েট হয়, দেন ওইখান থেকে কিন্তু পার্ট বাই পার্ট ডাউনলোড হয় আমাদের এখানে। তো দেখা যাচ্ছে কোনো একটা ফাইল বা কোনো একটা ছোটোখাটো একটা বাইটও যদি মিস হয় আমাদের, তখন কি হবে, আমাদের হ্যাশ ভ্যালুটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি ওইখান থেকে হ্যাশটা চেক করি, যদি এইটার সাথে ম্যাচ না করে তাহলে বুঝতে হবে কি এই যে আমরা ডাউনলোড করছি টরেন্ট দিয়ে ওই ফাইলটা অথেন্টিক না, ওইটার মাঝখানে কিছু একটা ড্রপ হয়েছে। তো এটা কিন্তু আরেকটা ইউজ কেস এই হ্যাশের, এই ফাইল ভেরিফিকেশনের জন্য যে ঠিকঠাক আছে কিনা। তো সিটিএফ এরা কি ক্ষেত্রে দেয়, সিটিএফ হচ্ছে যেটা বললাম পাসওয়ার্ডের একটা হ্যাশ দিল এনক্রিপ্টেড ভ্যালু, ওইটাকে আমরা সাপোজ ডিক্রিপ্ট করি ব্রুট ফোর্স করে। তো এটাই হচ্ছে এটার কাজ। তো আমাদের হ্যাশটাও কভার হয়ে গেল। তো মোটামুটি অনেক কিছুই কভার করছি। তো আজকের মতো এগুলাই এনাফ, নাহলে অতিরিক্ত দেখাইলে কোনো কিছুই মাথায় থাকবে না। তো এর ভিতর কি আর কারোর কোনো সমস্যা আছে?
এগুলো কিন্তু রিয়েল লাইফ ইউজ কেসও আছে। সাইবার সিকিউরিটিতে যত ডিপে যাবে তত জিনিস অ্যাডভান্স হতে থাকবে, এগুলো একদম পুরো কোর বেসিক। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমি ভিডিওটা দিয়ে দেবো আর এগুলোও দিয়ে দিবানি টুকিটাকি। আর এখানে আরো কিছু দেখাতে চাইছিলাম বাট টাইমে হয় নাই। সনিক ভিজুয়ালাইজার, এটা অডিওর আর জন্য। হচ্ছে ম্যাকিতে অনেক কিছু ইনস্টল হয় নাই, ওগুলা হচ্ছে হুম, কবে দেখাবে? আচ্ছা ম্যাকেরটা ওইটা আলাদাভাবে আমি একটু দেখা লাগবে আগে আমার, তারপরে আচ্ছা মানে আচ্ছা, তো 2-3 দিন টাইম লাগবে আমার। ওকে, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। আর তোরা চাইলে প্র্যাকটিস করতে পারিস এই সে। আচ্ছা, অর্ব দিয়ে এজেন্ট মোড দিয়ে সব ইনস্টল করলাম। অর্ব দিয়ে এজেন্ট মোড, ওতে এজেন্ট মোড আছে? এজেন্ট মোড তো জানি না অর্পে। আমি তো অর্পে একটা জানি অর্প প্লাস প্লাস, আর একটা শুধু অর্প মনে হয়। এজেন্ট মোড জেমিনি সিএলআই দিয়েও হবে। জেমিনি সিএলআই ইউজ করি নাই অর্পতে আমি ওইভাবে। আচ্ছা, ওয়ার্প কি ভিপিএন যে ওয়ার্প ওটার কথা বলতেছিস? ম্যাকের ওয়ার্প এটা টার্মিনাল। ওয়ার্প টার্মিনাল আছে? ও আচ্ছা, বুঝছি বুঝছি, ওয়ার্প টার্মিনাল বুঝছি, তাহলে তো প্যারা নাই, তাইলে তো হইছে। তাহলে ওয়ার্প দিয়ে দেখি, ওয়ার্প টার্মিনাল এটা আমার জানা নাই। ওয়ার্প টার্মিনাল ম্যাক, হ্যাঁ ম্যাক টার্মিনাল, এই তো ওয়ার্প এজেন্টিক ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয়। রিভ ইনস্টল ক্যাস্ক ওয়ার্প। দেখতে হবে, ম্যাক তো ইউজ করি নাই। উইন্ডোজে চাইছিলাম একবার ভার্চুয়াল বক্সে ইউজ করতে, বাট করা হয় নাই আমার পরে আর। ম্যাক ইউজ না করা পর্যন্ত হবে না। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত। আর প্ল্যাটফর্মের মধ্যে পিকো সিটিএফটা আপাতত রেকমেন্ড করব আমি। পিকো সিটিএফ এর প্রবলেমগুলো ইজি যেগুলো, ওইগুলো সলভ করলেই মোটামুটি ক্লাবের যে সিটিএফ হবে ওইগুলো কভার হয়ে যাবে। কোনগুলো দেখবো সেগুলো হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, ফরেন্সিক। আমি আজকে এই দুটা দেখাচ্ছি, ক্রিপ্টোগ্রাফি আর ফরেন্সিক। আর এখান থেকে উম, নিজেরা চাইলে জেনারেল স্কিলের দেখা যেতে পারে, বাট এখানে যেসব টুলসের কাজ ওগুলো তো দেখাই নাই। আচ্ছা, একটা কমান্ডের কাজ দেখাই দিই, আরেকটা এটা কাজে দেবে। আমরা কি করছি, ক্যাট দিয়ে ফ্ল্যাগ ডট টিএক্সটি রিড করছি। এখানে যত রকমের ক্যারেক্টার আছে সব কিছুই আমার আসবে। কিন্তু যখন আমরা একটা ছবি, এখন অনেক ক্ষেত্রে হয় কি ছবির মধ্যে ডিরেক্ট একটা ফ্ল্যাগ দেওয়া থাকে, যেমন আমি যদি এই নিনজা দিই, এখানে কি সব বাইনারি ডেটা, তো র ডেটা বলে আমার টার্মিনালে এমন আসতেছে যেগুলো হিউম্যান রিডেবল না। এখন দেখা যাচ্ছে ফ্ল্যাগের মধ্যেই এমবেডেড আছে, মানে এর মধ্যেই ডিরেক্ট দেওয়া আছে, বাট আমরা ওইটা পাচ্ছি না খুঁজে। তো সেই ক্ষেত্রে কী করবো, আমরা স্ট্রিংস নামে একটা কমান্ড আছে, স্ট্রিংস দিয়ে যেটা হয়, বাইনারি ডেটা বাদে যেসব হিউম্যান রিডেবল আস্কি ভ্যালুগুলো আছে ওইগুলোর ডেটাগুলো আমার প্রিন্ট করবে। যেমন নিনজা, এই যে স্ট্রিংস দিছি, এখানে কিন্তু শুধুমাত্র রিডেবল টেক্সটগুলাই আমার প্রিন্ট করতেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে দেখলেও আমরা ফ্ল্যাগগুলো পাইতে পারি। তো এই ছিল একটা স্ট্রিংস কমান্ড। আর লিনাক্স কমান্ডটা একটু আগে আয়ত্ত করা দরকার, সেইটার জন্য আমরা হ্যাক দ্য বক্সের চিট শিট আছে একটা, হ্যাক দ্য বক্স লিনাক্স চিট শিট, এটা সার্চ দিলেই পাবো পিডিএফ। এখানে প্রত্যেকটা কমান্ডের কাজ দেওয়া আছে, যেমন আমি আজকে যেগুলো দেখাইছি। এই যে এলএস দিয়ে লিস্টিং করতেছে, লিস্ট ডিরেক্টরি কন্টেন্ট, সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি, এটা দেওয়া আছে কি কোনটার কি কাজ আর কি। সিপি দিয়ে কপি ফাইল, ন্যানো দিয়ে যে টেক্সট এডিটর যেটা করছিলাম। এরপর স্ট্রিং সেটটা যদি দেখি, আমি দেখি স্ট্রিং সেটটা পাই কিনা। আচ্ছা, সার্চ দিলে এইভাবে পাবো না পিডিএফে, এটাই স্ট্রিংসে যদি দেখি,
এর নাই নাকি, থাকার তো কথা ছিল। আচ্ছা যাই হোক, না থাকলে প্যারা নাই। ক্লিয়ার দিয়ে টার্মিনাল ক্লিয়ার করে এরকম এই এই সব কমান্ডগুলোর বেসিক কাজগুলো জানা দরকার। আর এগুলা জানা হয়ে গেলে মানে যদি সমস্যা থাকে, হ্যাক দ্য বক্সের লিনাক্সের একটা পাথ আছে, হ্যাক দ্য বক্স লিনাক্স লিখলেই চলে আসবে। এখান থেকে আমরা লিনাক্স ফান্ডামেন্টালটা শিখতে পারি। আর যদি কারো ধৈর্য না থাকে তাহলে আহ, আমরা যে কমান্ড চিটশিটটা দেখালাম এখান থেকে লিখবো যে হাউ টু ইউজ এলএস ইন লিনাক্স বা ম্যাক। তো ওইটা করলেই আমরা এখানে, আচ্ছা গিগস ফর গিগসেই দেখি আছে। তো গিগস ফর গিগসও ভালো, এখান থেকে আমরা দেখতে পারি। বাট এখানে আরো অ্যাডভান্স দেওয়া, এত কিছু জানার দরকার নাই এখন। যদি গভীরে যাইতে হয় তাহলে ওইগুলো লাগে, এখন অত ডিপ লাগবে না। জাস্ট এখানে এআই একটা সাজেস্ট করে, ওইটা হাউ টু ইউজ এলএস কমান্ড ইন লিনাক্স। দেখি এআই মোড কন্টিনিউ, ওকে। এটা এই যে এখানে কিন্তু দেখাইছে এই যে এলএস দিয়ে। ও হ্যাঁ, এই যে আমরা যদি এলএস দিই এটা দেখাচ্ছে। এখন আমরা সাপোজ কোনো একটা ফোল্ডারের এলএস দেব, তো সেই ক্ষেত্রে কী করবো, সাপোজ আমি একটু ব্যাকে যাই, সিডি ডট ডট দিলে এক ডিরেক্টরি ব্যাকে চলে আসে। অর্থাৎ আমরা যেখানে ব্যাক বাটন ইউজ করি, এই ব্যাক বাটন দিলে কি এখানে চলে আসলাম, তো সিডি ডট ডট দিলেও সেম কাজ করে ব্যাক বাটনের টার্মিনালে। তো আমরা এবার যদি এলএস দিই, এখানে কি বেশ কয়েকটা ফোল্ডার আছে, তো আমি সাপোজ একটা ফোল্ডারে দেবো লাইক রিসোর্সেস, তো সিডি রিসোর্সেস লিখি, তাহলে কি এবার আমি রিসোর্সেসের মধ্যে চলে গেছি। এবার এলএস দিই, রিসোর্সেসের মধ্যে যা যা আছে ওইগুলো আমার সব এখানে ডিসপ্লেতে শো করতেছে। তো এরকম বেসিক বিভিন্ন কমান্ড আছে, গুগলে সার্চ করলে জানা যাবে। ওই চিট শিটের ওইগুলো করলে আপাতত এনাফার দরকার নেই। তো আশা করি এগুলাই, আর সমস্যা নাই কারোর। ম্যাকের জন্য সেম, হ্যাঁ কমান্ডগুলো ম্যাকের জন্য সেমই, কম বেশি সবই সিমিলার। ম্যাক টার্মিনালে আর এটাই বেশি তফাৎ নাই, শুধু প্যাকেজ ম্যানেজারের তফাৎ আছে। আর টার্মিনালের তো হিউজ ইউজ আছে, ইভেন উইন্ডোজেও টার্মিনাল আছে। আমি যদি পাওয়ার শেল বা সিএমডি ওপেন করি, সাপোজ পাওয়ার শেল ওপেন করলাম, এই যে পাওয়ার শেল, এটা কিন্তু উইন্ডোজের টার্মিনাল। যদি ডিআইআর দিই তাহলে দেখা যাচ্ছে আমার উইন্ডোজের ক্ষেত্রে ডিআইআর দিলে লিস্টিং হয়, আর পাওয়ার শেলে এলএসও কাজ করে। তারপরে যে ক্লিয়ার দিচ্ছে, যে ক্লিয়ার টার্মিনাল ক্লিয়ার করতেছে, এটা কাজ করে। মানে অনেক সিমিলারিটি আছে উইন্ডোজেও, বাট অ্যাডভান্স ওইরকম না যেমন লিনাক্সে ইজিলি হয়। তো আজকে তাহলে এই পর্যন্তই। রেকর্ডে তো 2 ঘন্টা